স্টুডিও ফ্রিকোয়েন্সি লাইভের নিবেদন হন্টেড হান্ড্রেডে আজ আপনারা শুনবেন সাগর কুমার পাঠকের লেখা গল্প মশান বাবা ও বেতাল রহস্য। গল্পের কাহিনী ও চরিত্র সম্পূর্ণ কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো রকম মিল একান্তই অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। লেখক সাগর কুমার পাঠক, জন্ম 1973 সালে। স্কুল জীবন থেকেই তার লেখালেখির অভ্যাস। প্রাথমিক বিদ্যালয় শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করলেও বর্তমানে রাজ্য সরকারি কর্মরত। বেশ কয়েক বছর সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করেছেন। বর্তমানে তার লেখা বেশ কিছু গল্প অডিও স্টোরি হিসেবে জনপ্রিয়তা লাভ করেছে। মূলত ভৌতিক গল্প লিখলেও তন্ত্র, গোয়েন্দা ও মজার গল্প লিখতেও বেশ স্বচ্ছন্দ। বইমেলা 2025-এ কথোপকথন পাবলিকেশন থেকে প্রকাশিত হতে চলেছে তার ভৌতিক গল্প সংকলন ভয়ের মুখোশ। আজ গল্প পাঠে রয়েছেন ব্রতদীপ। অন্যান্য চরিত্রে নীল, দীপম, পার্থ এবং সিড স্টুডিওর শিল্পীবৃন্দ। গল্পের সূত্রধার অনন্যা। প্রচ্ছদ অলঙ্করণে ইতি অর্পণ। শব্দগ্রহণ অনন্যা। আবহ এবং সম্পাদনায় আর্য। পরিকল্পনা এবং পরিচালনায় অনন্যা। শুরু হচ্ছে আজকের গল্প মশান বাবা ও বেতাল রহস্য। নান্টু যখন ভ্যানটা নিয়ে বের হলো তখন রাত 12টার কাঁটা পেরিয়ে গেছে। জুন মাস। সন্ধ্যা থেকে অঝোর ধারায় ঝরে আকাশ তখন বিশ্রাম নিচ্ছে দেখে টিপটিপে বৃষ্টি উপেক্ষা করেই পলিব্যাগ মাথায় আটকে বেরিয়ে পড়ল নান্টু। গরিবের বৃষ্টি দেখলে চলে না, তাছাড়া এই কাজটাতে ভালো আয়। সারা মাস ভ্যান চালিয়ে যা হয় তাতে পেটটুকু চলে, শখ আহ্লাদ মেটে না। কাজটা বেআইনি নয়, বেওয়ারিশ লাশের সৎকার করা। যেসব মৃতদেহের কোনো দাবিদার থাকে না, মর্গে পৌঁছে সেগুলোকে নির্দিষ্ট সময় পরে সরকারের তরফে সৎকার করা হয়। তার কাজ, কাগজপত্র সহ বেওয়ারিশ দেহটা শ্মশানে নিয়ে গিয়ে দাহ করা হয়। মাঝরাত ছাড়া এ কাজ হয় না। অধিকাংশ সময়ই প্লাস্টিকে মোড়া লাশ থেকে ভয়ঙ্কর দুর্গন্ধ বেরোয়। তাই মাঝরাতেই হাসপাতালের মর্গে থানার দেওয়া কাগজ জমা করে লাশ নিয়ে শ্মশানে পৌঁছে ডোমের সঙ্গে সেও হাত লাগায় সৎকারে। খুব ছোটবেলায় সে মা বাবাকে হারিয়েছিল একটা ট্রেন দুর্ঘটনায়। বিহারের এক প্রত্যন্ত শ্মশানে তার বাবা মায়েরও শেষকৃত্য হয়েছিল কোনো এক অজানা লোকের হাতে। তাই থানার মেজবাবুর টাকা ভর্তি মানিব্যাগ ফেরত দেওয়ার পর তিনি যখন এই কাজের প্রস্তাবটা দেন, সে আর কোনো কিছু না ভেবেই রাজি হয়ে গিয়েছিল। মামা বাড়িতে লাথি ঝেঁটা খেয়ে মানুষ হয়ে শরীরে একটু তাকাত পেয়েই তার পক্ষীরাজ মানে ভ্যান রিক্সা নিয়ে বেরিয়ে পড়েছিল সেই 15 বছরে। এই কাজের টাকাটা সে জমাচ্ছে টোটো কিনবে বলে। সারাদিন টোটো চালাবে, আর যখন সুযোগ পাবে বেওয়ারিশ মরা পোড়াবে। কেমন যেন নেশার মতো হয়ে গেছে কাজটা। আজ যে দেহটা সে নিয়ে যাচ্ছে সেটা একটা 25-26 বছরের তরতাজা যুবকের। ট্রেন লাইনে আত্মহত্যা, শুধু মাথায় চোট পেয়ে মারা গেছে। তবে কেউ ওর খোঁজে আসেনি। পেপারেও নাকি বেরিয়েছিল, তবুও কেউ আসেনি। এসব ভাবতে ভাবতেই প্যাডেল করছিল নান্টু। বৃষ্টি থেমে গেছে দেখে মাথা থেকে পলিব্যাগটা খুলে নিল। ঘামে ভেজা মাথার চুলগুলো কোমরের গামছাটা দিয়ে মুছে তারপর ঘামে ভেজা মুখটাও মুছে নিল। বৃষ্টি হলেও ভ্যাপসা গরমটা কমেনি। প্যাডেলে চাপ দিয়ে সামনে দেখে অবাক হয়ে গেল। দুজন লোক তার দিকে এগিয়ে আসছে। নান্টু প্যান্টের পকেটে হাত দিয়ে মাঝরাতের সঙ্গী ছুরিটার ধাতব স্পর্শ অনুভব করল। বরাবরই সে ভয় ডরহীন, তবে এখন একটা শিরশিরানি ভাব অনুভব করছে। অমাবস্যা বলে চারপাশটা একদম জমাট অন্ধকার। বুক পকেট থেকে ছোট মোবাইলটা বের করে টর্চ অন করে সামনে ফেলল। লোক দুটো ততক্ষণে সামনে চলে এসেছে। দেখল দুজনের মধ্যে একজন লোক ভীষণ লম্বা চওড়া, পেশিবহুল। তার দেহে পরনে শুধু এক ফালি লাল কাপড়, মাথা মুখে চুলের জঙ্গল, চোখে জান্তব দৃষ্টি। পাশের লোকটার চেহারা সাধারণ, পরনে লাল ধুতি। একটা জামা কাপড় বাম কাঁধ থেকে ডান দিকের কোমরের কাছে নেমেছে। কাঁচা পাকা চুল আর সেই রকমই মুখ ভর্তি দাড়ি, কপালে লাল সিঁদুরের তিলক।
চোখ দুটো জ্বলছে, বোধহয় তান্ত্রিক। সে নান্টুকে উপেক্ষা করে দানবটাকে আঙুল তুলে ভ্যানের প্লাস্টিকে মোড়া দেহটার দিকে নির্দেশ করছে। নান্টু লাফ দিয়ে নেমে পড়ল। ততক্ষণে দানবটা অবলীলায় প্লাস্টিকে মোড়া দেহটা নিজের কাঁধে তুলে নিয়েছে। নান্টু জানে দেহটা যথেষ্ট ভারী, অথচ সেটা যেন পুতুলের মতন হালকা। এমন ভাব করে সে হাঁটছে, আশেপাশে তান্ত্রিকও হাঁটছে। নান্টু চিৎকার করল, দাঁড়াও তোমরা, এই দেহ নিয়ে যাচ্ছ কোথায়? তান্ত্রিক ঘুরে হিস হিসে গলায় বলল, যদি প্রাণে বাঁচতে চাস তো সরে যা, আমাদের বাধা দিতে এলে মরবি। বলেই হাঁটা লাগাল। দানবটা কিছুটা এগিয়ে গেছে এর মধ্যে। নান্টু এবার ছুরির চকচকে ফলাটা খুলে সামনে দৌড়তে লাগল। তান্ত্রিককে পেরিয়ে দানবটার কাঁধ থেকে ঝুলতে থাকা দেহটা ধরে সজোরে টান দিল। ধপ করে শব্দ করে সেটা মাটিতে পড়তেই নান্টু ছুরিটা দু হাতে সজোরে বসিয়ে দিল দানবটার পিঠে। অবাক ব্যাপার, লোকটার তাতে বিন্দুমাত্র ভূক্ষেপ নেই, যেন কিছুই হয়নি। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, ছুরিটার আঘাতস্থল থেকে এক ফোঁটা রক্তপাত হল না। এবার তান্ত্রিক দানবটাকে আঙুল দিয়ে নান্টুকে দেখিয়ে একটা নির্দেশ দিল। দানবটা ঘুরল নান্টুর দিকে। কিছু বোঝার আগেই সে দুহাতে হালকা পুতুলের মতো নান্টুর দেহটা মাথার উপর তুলে ফেলল। নান্টুর মুখটা এখন দানবের মুখের খুব কাছে। অন্ধকারে বুঝতে না পারলেও নান্টু দেখল দানবটার চোখের মণিগুলো টকটকে লাল, আর হাতগুলো বরফের মতো ঠান্ডা। দানবটা এবার সজোরে ছুঁড়ে দিল নান্টুর দেহটা। মুহূর্তের জন্য হাওয়ায় ভেসে থাকা তার দেহটা পড়ল রাস্তার ধারে ঘাসে ঢাকা একটা জায়গা। মাথাটা সজোরে ঠুকে গেল একটা ইঁটে। এক আঘাতেই জ্ঞান হারালো সে। তার মাথা গড়িয়ে নেমে এলো রক্তের ধারা। দানবটা এবার মৃতদেহটা তুলে নিয়ে হাঁটতে লাগলো তান্ত্রিকের পেছন পেছন। ক্রমশ অন্ধকারে রাস্তার বাঁকে মিলিয়ে গেল দুজন। অনুজ হাত ঘড়িতে দেখল রাত 2:30। নিজের উপর ভীষণ রাগ হচ্ছিল। তাড়াহুড়োয় পাওয়ার ব্যাংকটাও আনা হয়নি, মোবাইলেও চার্জ শেষ। কি কুক্ষণে নিজের নতুন গাড়িটা চালিয়ে কলকাতা থেকে বহরমপুরে আসার অ্যাডভেঞ্চারটা মাথায় এসেছিল। অবশ্য এরকমই। মামা যখন বিকেলে বলল বহরমপুরের এই বাড়িটা খুব সস্তা দামে পাওয়া যাচ্ছে এবং ওকে গিয়ে খোঁজ খবর নিয়ে আসতে হবে, তখনই ও ঠিক করে নিয়েছিল আজই ও গাড়ি নিয়ে বেরিয়ে পড়বে। নিঃসন্তান মামার ব্যবসার একমাত্র উত্তরাধিকারী সে। মামার বয়স হয়ে যাওয়ায় হোটেলের ব্যবসার সব ঝামেলা তাকেই সামলাতে হয়। ওই জন্যই মামা তাকে হোটেল ম্যানেজমেন্ট পড়িয়েছেন। আজ হেড অফিসে মিটিং থাকায় বাড়ি ফিরতে দেরি হয়েছিল। রাতে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়তে প্রায় 9টা বেজে গিয়েছিল। তাড়াহুড়োয় খেয়াল হয়নি যে পাওয়ার ব্যাংকটা সঙ্গে নেওয়া হয়নি। মোবাইলে ম্যাপ অন করে দিব্যি আসছিল। মোবাইলের ব্যাটারিতে চার্জ কমে আসার পর খেয়াল হলো যে কি ভুল সে করেছে। বহরমপুর শহরে ঢুকে মোবাইলটা দেহ রাখল। তখন রাত 1টা। রাস্তায় লোকজনও বিশেষ নেই। আন্দাজে বেশ কিছুটা যাওয়ার পর টের পেল সে রাস্তা হারিয়ে ফেলেছে। তার গন্তব্যস্থল কাটরা মসজিদের কাছে শান্তিরাম দাসের বাড়ি। এককালের বনেদি বংশ, বিশাল বড় বাড়ি। তবে মেয়ের বিয়ে দেওয়ার পর বিপত্নিক শান্তিরাম বাবু এত বড় বাড়ি রাখতে চান না। তাছাড়া তার ব্যবসার জন্য বহরমপুর শহরের প্রাণকেন্দ্রে আর একটা বাড়িতেই তাকে বেশিরভাগ সময় থাকতে হয়। এত বড় বাড়ি মেনটেন করাও একটা সমস্যা। তাই সস্তা দরেই বাড়িটা বেচে দিতে চান, ফলে খুব তাড়াতাড়ি করতে হবে। অনুজের মামা তাড়াতাড়ি ব্যাপারটা মিটিয়ে ফেলার জন্য ভাগ্নেকে বলেছেন। অনুজও মামার কথা শুনেই রওনা হয়ে গেছে। যদি পছন্দ হয় এখনই কিছু টাকা বায়না বাবদ দিয়ে যাবে। শান্তিরাম নাকি সেসব কাগজও রেডি করে রেখেছে। অনুজের ইচ্ছে ওখানে একটা হোটেল করবে। বাড়িটার মূল স্ট্রাকচার একই রেখে আধুনিক সুযোগ সুবিধা সহ একটা হোটেল খুলবে বলে ভেবেছে। মামারও তাতে আপত্তি নেই। এসব ভাবতে ভাবতেই গাড়ি চালাচ্ছিল সে। টিপটিপে বৃষ্টিটা সন্ধ্যের পর থেকেও সঙ্গী হলে এখন বন্ধ। একটা বাঁকের কাছে গাড়িটা স্লো করতেই
হেডলাইটের আলোয় দেখল রাস্তার ধারে ঘাসের ওপর একজন পড়ে আছে। গাড়িটা মানুষটার পাশে নিয়ে গিয়ে দেখল একটা কম বয়সী যুবক পড়ে, মাথা থেকে রক্ত গড়িয়ে পড়ছে। গাড়ি থেকে নেমে যুবকটার কাছে এগিয়ে গেল। ছেলেটি হাতে তুলল অসহায়ের ভঙ্গিতে, কিন্তু তাকে অনুজ কিছু জিজ্ঞাসা করার আগেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল সে। অনুজ দ্রুত তাকে পাঁজাকোলা করে গাড়িতে তুলে পেছনের সিটে শুইয়ে দিল। তারপর বোতল থেকে জল নিয়ে যুবকটার মুখে জলের ছিটে দেওয়ার সঙ্গে সঙ্গে সে ধীরে ধীরে চোখ মেলল। অনুজ জিজ্ঞাসা করল, কে তুমি? কি হয়েছে তোমার? যুবকটি আশপাশটা ভালো করে দেখে নিয়ে বলল, এই যে আমার নাম নান্টু। এরপর সে তার সঙ্গে ঘটে যাওয়া সব ঘটনাগুলো বলে যায়। তোমার মাথা দিয়ে রক্ত পড়ছে, তোমার এখন চিকিৎসার দরকার। আমার ভ্যানটা আগে লক করি, তারপর যাব। অনুজ ভ্যানটা লক করে ফিরে এলো। অনুজ নান্টুর নির্দেশ মতো গাড়ি চালাতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই একটা নির্জন শ্মশান আসলো। হেডলাইটের আলোয় দেখল শ্মশানের একপাশে একটা পোড়ো কালী মন্দির, তার লাগোয়া একটা টিনের চালের বাড়ি। অনুজ অবাক হয়ে নান্টুকে জিজ্ঞাসা করল, এই কোথায় নিয়ে এলে? এটা তো একটা শ্মশান, তোমার চিকিৎসার দরকার, হাসপাতাল চলো। হাসপাতাল এখান থেকে অনেকটা দূরে। এই শ্মশানে আমি প্রায়ই আসি। এখানে একটা সাধু থাকেন, মাসান বাবা। তিনি অনেক জড়িবুটি জানেন। অনেকেই তার কাছে ওষুধ নিয়ে গিয়ে উপকার পেয়েছেন। এত কথা একসঙ্গে বলে ক্লান্ত হয়ে চোখ বুঝল নান্টু। অনুজ আজকালকার শিক্ষিত ছেলে, ওসব সাধু বাবাটা বা তারও একদম পছন্দের না। তার উপর এই জড়িবুটি যত সব বুজরুকি। কিছুটা বিরক্ত হয়েই নান্টুকে ডাকলো গাড়ি থেকে নামার জন্য। নান্টু তখন এতটাই বিধ্বস্ত হয়ে পড়েছে যে একা তার পক্ষে নামা সম্ভব নয়। উপায়ন্তর না দেখে অনুজ হর্নটা বারবার বাজাতে লাগলো। একজন অল্পবয়স্ক যুবক চালাঘরটা থেকে বেরিয়ে এলো। অনুজ কিছু বলার আগেই সে পেছনের সিটে শুয়ে থাকা নান্টুকে দেখে চিৎকার করে উঠল, এ কি নান্টুদার কি হয়েছে? ওকে নিয়ে আগে ঘরে চলো, সব বলছি। ওরা নান্টুকে নিয়ে টিনের চালের বাড়িটাতে প্রবেশ করল। পাশাপাশি দুটো ঘরের একটাতে ওরা প্রবেশ করল। সেখানে লণ্ঠনের আলো জ্বলছে। ঘরে পাশাপাশি দুটো খাটিয়া পাতা। নান্টুকে একটাতে শোয়ানো হলো। ভোলা চোখে মুখে জল ছেটাতেই সে চোখ খুলে উঠে বসল। তারপর ক্ষীণ গলায় বলল, ভোলা, বাবাকে ডাক রে, মাথায় খুব চোট লেগেছে। নান্টুর কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ঘরে প্রবেশ করলেন দীর্ঘদেহী একজন মানুষ। ফর্সা মানুষটির পরনে গেরুয়া রঙের ধুতি ও উত্তরীয়, এক মাথা ধবধবে সাদা চুল চূড়া করে বাঁধা। মুখের সাদা দাড়িটা প্রায় বুক অব্দি নেমে এসেছে। সাদা গোবজোড়া গালের দুপাশে বিস্তৃত, কপালে রক্তচন্দনের তিলক আঁকা, গলায় বেশ কয়েকটি মালা। তার মধ্যে একটা চকচকে সাদা পাথরের মালা সর্বাগ্রে দৃষ্টি আকর্ষণ করে। এনাকে দেখলে প্রাচীনকালের মুনি ঋষিদের কথা মনে পড়ে যায়। ধীর সুমধুর স্বরে তিনি প্রশ্ন করলেন, তুমি কে বাবা? নান্টুকে নিয়ে এত রাতে এখানে এসেছো? নিশ্চয়ই কোনো বিপদে পড়েছো। অনুজ এবার সব ঘটনা পরপর বলে গেল। তার এখানে আসার উদ্দেশ্য, নান্টুর সঙ্গে দেখা হওয়া, ওর মুখে সব শোনা কথা। তিনি সব শুনে ভোলাকে বললেন, যা, দুজনের জন্য গরম দুধ নিয়ে আয়। ভোলা বেরিয়ে যাওয়ার পর উনি অনুজকে বসতে বললেন। অনুজ নান্টুর খাটিয়ার পাশেই বসল। তুই আজও শ্মশানে মরা পোড়াতে আসছিলিস? আজ যে অমাবস্যা সে খেয়াল আছে? তোকে আমি বারণ করেছিলাম অমাবস্যার রাতে এই কাজ করবি না। আর তোকে আমি যে মহামৃত্যুঞ্জয় কবচটা দিয়েছিলাম সেটা আছে? নান্টু জামার ডান হাতাটা তুলল। এখন সেখানে কিছু নেই, তবে একসময় কিছু বাঁধা ছিল। সেটা রোদে পোড়া চামড়ার মধ্যে একটা রিংয়ের মতো ফর্সা অংশ দেখেই বোঝা যাচ্ছে। মশান বাবা হতাশার সুরে বললেন, সেটা আমি আগেই বুঝেছি। এই সময় ভোলা মাটির হাঁড়িতে দুধ আর দুটো মাটির ভাঁড় নিয়ে প্রবেশ করে বলল, বাবা, দুধ গরম করে এনেছি। বাবা কুশাসনের দিকে আঙুল নির্দেশ করে বললেন, রাগ ওখানে। এরপর তিনি সেই আসনে বসে থাকা ঝোলা থেকে একটা শিকড় বার করে খলনুড়িতে ঘষে নিলেন।
এরপর আরও কিছু শুকনো লতাপাতা বার করে পিষে একটা পান পাতায় রাখলেন। দুধটা দুটো ভাঁড়ে ঢেলে একটায় শিকড় বাটাটা দিলেন, অন্যটা অনুজের দিকে, আর শিকড় বাটা দেওয়া দুধটা নান্টুকে দিয়ে বললেন, তোমরা দুধটুকু খেয়ে নাও। দুজনে তাই করল। গরম দুধে চুমুক দিয়ে অনুজের বেশ ভালো লাগছিল, কারণ না পেটে অনেকক্ষণ কিছু পড়েনি। এরপর তিনি লতা পাতা সহ পান পাতাটা নান্টুর মাথার ক্ষতস্থানে চেপে ধরলেন। এরপরে হাতটা সরাতেই সেটা দিব্যি ক্ষতস্থানে আটকে গেল। উনি বললেন, আমি আসছি, ভোলা তোমাদের মায়ের প্রসাদ দিচ্ছে, খেয়ে নাও, পরে নান্টুর সাথে আমার দরকার আছে। বলে উনি ঘর থেকে বেরিয়ে গেলেন। কিছুক্ষণের মধ্যেই দুটো মাটির মালসায় ভোলা ওদের ভোগ এনে দিল। খিচুড়ি, লাবড়া, 5 রকম ভাজা, শোল মাছ আর পায়েস। দুজনের কাছেই তা যেন অমৃত মনে হচ্ছিল। খাওয়া দাওয়ার পর দুজনেই বেশ চাঙ্গা হয়ে উঠল। বিশেষ করে নান্টুকে বেশ সুস্থ লাগছিল। ঘরে মশান বাবা আবার প্রবেশ করে নান্টুকে একটা আসনে বসতে বললেন, আর সামনে মশান বাবা কুশাসনে বসলেন। বিড় বিড় মন্ত্রোচ্চারণ করে তার ডান হাতটা নান্টুর মাথায় রাখলেন আশীর্বাদের ভঙ্গিতে। তারপর বললেন, তুমি আজ রাতে যে ঘটনা ঘটেছে সেটা চোখ বুজে এক মনে চিন্তা করতে থাকো। তিনি তার বৃদ্ধাঙ্গুষ্ঠ নান্টুর কপালে মেয়েরা যেখানে টিপ পড়ে সেখানে টিপে ধরলেন। এভাবেই বেশ কিছুক্ষণ তিনি নিজেও চোখ বুজে বসে রইলেন। অনুজ অবশ্য হতবাক হয়ে এই দৃশ্য দেখছিল। কিছুক্ষণ পরে মশান বাবার কণ্ঠস্বরে ঘরের নীরবতা কাটল। চিন্তিত মুখে বললেন, তোমার সৌভাগ্য যে তুমি প্রাণে বেঁচে গেছো। সম্ভবত আমার দেওয়া মহামৃত্যুঞ্জয় কবচ তোমার প্রাণ রক্ষা করেছে। তোমাকে যে আক্রমণ করেছিল সে কোনো মানুষ নয়। মানুষ নয়? তবে সে কে? ও হলো বেতাল। মৃতের শরীরে দুষ্টাত্মা প্রবেশ করিয়ে এই বেতালের সৃষ্টি করা হয়েছে। আমি যখন ছুরি মারলাম ওর কিছুই হয়নি। তবে সাথে লাল কাপড় পরা লোকটা কে ছিল? কোনো তান্ত্রিক? ও একজন নিম্নমার্গের বেতাল তন্ত্রের সাধক, তবে খুব শক্তিশালী। এরা তান্ত্রিক ঠিকই, তবে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্যই এরা তন্ত্র সাধনা করে। আচ্ছা, ওরা এই লাশটা নিতে এসেছিল কেন? সম্ভবত উনি মৃতের শরীরে আত্মা প্রবেশ করিয়ে কোনো কার্যসিদ্ধি করতে চাইছেন। এখনই সবটা বলতে পারছি না, আরো কিছুটা সময় দাও, আমি নিশ্চয়ই এই রহস্যের সমাধান করতে পারবো। শুধু তারা মায়ের কাছে প্রার্থনা করো, আর যেন তোমাদের এই ভয়ঙ্কর বেতালের মুখোমুখি হতে না হয়। অনুজ জানলা দিয়ে লক্ষ্য করল পূব আকাশটা লাল হয়ে এসেছে। মশান বাবা বললেন, তোমরা এবার একটু বিশ্রাম করে নাও, ভালো করে আলো ফুটুক, তারপর তোমরা যেও। বলে উনি ঘর থেকে বেরিয়ে গেলেন। ভোলা দুটো খাটিয়ায় দুজনের শোয়ার ব্যবস্থা করে দিল। ক্লান্ত দেহে দুজনেই কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ল। ভোলার ডাকে অনুজের যখন ঘুম ভাঙল তখন 10টা বেজে গেছে। ভোলা বলল, দাদাবাবু, চা এনেছি, নান্টুর চা খাওয়া হয়ে গেছে। অনুজ তাড়াতাড়ি মুখ ধুয়ে চা খেয়ে বাইরে বেরিয়ে দেখে নান্টু রেডি। দেখেই বোঝা যাচ্ছে এক রাতেই বেশ সুস্থ হয়ে উঠেছে। সে বলল, চলুন অনুজদা, আমরা বের হই। আমাকে ভ্যানের কাজটায় নিয়ে চলুন তো, একবার থানায় যেতে হবে। লাশটা যে গায়েব হয়েছে মেজবাবুকে সেটা জানাতে হবে। মোবাইলটাও ছাই ওখানেই পড়ে আছে। এরপর ওরা মশান বাবার কাছ থেকে বিদায় নিল। আসার আগে অনুজ ওনাকে প্রণাম করল। নান্টু বাবার পায়ের তলায় সাষ্টাঙ্গে শুয়ে প্রণাম করল। বাবা দুজনকে আশীর্বাদ করলেন। তারপর নান্টুকে একটা লাল সুতো বাঁধা চৌকো কবচ দিয়ে বললেন, শোন, আজ স্নান করে এটা পরবি, আর খেয়াল রাখবি যেন খোয়া না যায়। এই বলে উনি তারা মায়ের মন্দিরে চলে গেলেন। ওরা গাড়িতে উঠতে যাবে, ভোলা দৌড়ে এসে গাড়ির জানলা দিয়ে একটা পুঁটুলি বাড়িয়ে দিয়ে বলল, বাবা এটা দিতে বললেন, এতে খই, মুরকি আর বাতাসা আছে, পথে খেও। বলে সে বিদায় নিতে যাচ্ছিল। এমন সময় অনুজ তার হাতে একটা 500 টাকার নোট দিতে গেল।
ভোলা জিভ কেটে কান দুটো দুহাতে ধরে বলল, ওরে বাবা, টাকা নিলে বাবা আমায় দূর করে দেবেন। দিতে হয় তো মন্দিরে মায়ের পুজোর জিনিস কিনে দিয়ে যাবেন। বলেই সে হনহন করে উল্টো মুখে হাঁটা দিল। অনুজদা, টাকাটা রাখুন, আমি জানি কি কি লাগবে, আমি কিনে দিয়ে যাব। সেদিন তোমার সাথে আমিও আসব। বলে ইঞ্জিন স্টার্ট করলো অনুজ। কিছু দূর যেতেই ভ্যানটা চোখে পড়ল। যেখানে নান্টু পড়েছিল সেখানেই ওর মোবাইলটাও পড়ে আছে। নান্টু সেটা তুলে নিয়ে দেখলো ঠিকই আছে। অনুজ বলল, নান্টু, তুমি একটা কাজ করো, ভ্যানটি এখানে থাক, বরং তুমি থানায় ফোন করে সবটা জানো। তারপর আমার সাথে শান্তিরামের বাড়ি চলো, সেখানে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে বিকেলে ভ্যান নিয়ে যাবে। দরকারে তোমার গাড়ি করে আমি ছেড়ে দিয়ে যাব, কেমন? নান্টু রাজি হলো। পুলিশকে ফোন করে অনুজের সঙ্গে রওনা দিল নান্টু। 1 ঘন্টা বাদে শান্তিরাম দাসের বাড়িতে হাজির হলো ওরা। বড় বাড়িটার সামনে সিংহ দরজার উপরে লেখা শিব ভবন। ফটকটা মোটা লোহার গ্রিল দিয়ে আটকানো। হর্ন দিতেই দারোয়ান এসে খুলে দিল। একজন কম বয়সী যুবক, তার পেছনে একজন বয়স্ক লোক বেরিয়ে এলো। অনুজ পরিচয় দিতেই ছেলেটা বলল, আমি হারাধন, এ বাড়ির দেখাশোনা করি, আর উনি মালিক কাকু। কাল রাত থেকে আমরা আপনার জন্য অপেক্ষা করছি। মালিক বলেছেন আপনি আসলেই ওনাকে ফোন করতে। উনি কাল রাত থেকে আপনাকে অনেকবার ফোন করেছেন, পাননি। হ্যাঁ, আমার ফোন বন্ধ হয়ে গিয়েছিল। বলে সে গাড়ির ডিকি থেকে ট্রলি ব্যাগটা বার করে হারাধন দিতেই সে হাঁটা লাগালো। ওরা পেছনে আসলো। মাঝখানে লাল সুরকি বিছানো রাস্তার দুপাশে সযত্নে তৈরি বাগান। সেখানে গোলাপ, জুঁই, বেল আরো অনেক গাছে ফুল ফুটে আছে। বড় থামের উপর দোতলার ঝুলন্ত বারান্দার নিচ দিয়ে ওরা সেগুন কাঠের দরজা পেরিয়ে প্রবেশ করল। ঢুকতেই বিশাল বড় হল ঘর। ওপরে বিশাল ঝাড় লণ্ঠন ঝুলছে। একতলা ও দোতলার সারি দিয়ে বেশ কয়েকটা ঘর। কার্পেট পাতা কাঠের সিঁড়ি বেয়ে ওরা হারাধনের পেছন পেছন দোতলায় উঠে এলো। দোতলার বারান্দা দিয়ে এগিয়ে একটা ঘরের দরজা ঠেলে ঢুকলো হারাধন। ওরা ঘরে ঢুকে দেখলো ঘরটা বেশ বড়। সেখানে একটা বিশাল পালঙ্কে সাদা ধবধবে বিছানা পাতা। ওরা হাত মুখ ধুয়ে বিছানাতে বসতেই হারাধন চা আর থালায় মিষ্টি নিয়ে ঢুকলো। ওরা আসার সময় গাড়িতে খই, মুরগি, বাতাসা ছাড়া কিছুই খায়নি, তাই ওরা সেগুলোর সদ্ব্যবহার করে নিল। এর মধ্যেই চার্জার বার করে অনুজ ফোনে লাগিয়ে নিয়েছে। একটু চার্জ হতেই মামাকে সংক্ষেপে সব জানালো। ফোন শেষ হতেই ঘরে ঢুকলেন শান্তিরাম বাবু। বেঁটে খাটো, কালো, মোটাসোটা চেহারা, মুখে সবসময় হাসি লেগে থাকলেও তীক্ষ্ণ চোখ দুটো বলে দিচ্ছে মানুষটা বেশ বুদ্ধিমান। অনুজ ওনাকে শুধু পথ হারিয়ে শ্মশানে যাওয়ার কথা বলল। নান্টুকে দেখিয়ে বলল, আমার দূর সম্পর্কের আত্মীয় আমায় আপনার বাড়ি চিনিয়ে নিয়ে এসেছে। দুপুরের খাওয়া দাওয়া করে চলে যাবে। ঠিক আছে, আপনারা খাওয়া দাওয়া করে বিশ্রাম করুন। আমি এখন ব্যবসার কাজে একটু শহরে যাচ্ছি, সন্ধেয় আসব, তখন আপনার সাথে কথা হবে। দুপুরে খাওয়া দাওয়ার পরে ঘরে ঢুকে নান্টু অনুজের হাত দুটো নিজের হাতে নিয়ে বলল, অনুজদা, তুমি আমার প্রাণটা বাঁচিয়েছ। যদি কোনোদিন দরকার পড়ে মনে রাখবে, হ্যাঁ, এই ভাইটা তোমার জন্য নিজের জীবন দিতে প্রস্তুত। শুধু একটা কল করবে, হ্যাঁ, বান্দা হাজির হয়ে যাবে। কথাগুলো বলার সময় নান্টুর চোখ থেকে কয়েক ফোঁটা জল গাল বেয়ে গড়িয়ে পড়ল। অনুজ হাত দিয়ে ওর চোখের জল মুছিয়ে বলল, নান্টু, এরকম বলিস না। আমারও এক মামা ছাড়া এ দুনিয়ায় কেউ নেই। একজন ভাই তো পেলাম, এটাও কি কম কথা নাকি? নান্টু চলে যেতে অনুজ বিছানায় শুয়ে পড়ল। যদিও সে দুপুরে ঘুমোয় না, তবে আজ সে অঘোরে ঘুমিয়ে পড়ল। একটু বাদে 5টা নাগাদ ঘুম ভাঙতে ঘর থেকে বাইরে এলো। হারাধনকে আশেপাশে দেখতে পেল না, তবে দেখল বুড়ো মালি বাগানে খুরপি নিয়ে কাজ করছে। ওকে দেখেই বলল, ও, আপনি উঠে পড়েছেন? একটু বসুন, আমি আপনার জন্য চা করে আনছি। আরো বাজারে গেছে। বলে বাগানের সামনে একটা বেতের চেয়ার পেতে দিয়ে ভেতরে চলে গেল। একটু পরেই চায়ের কাপটা অনুজের হাতে তুলে দিয়ে বুড়োর সামনে বসল।
জানালো ওর নাম বনমালী। নামটা শুনে বেশ অনুজ মজা পেল। কাজে ও নামে এমন মিল সচরাচর দেখা যায় না। বনমালী বলতে লাগলো, আমি এই বাড়িতে আছি প্রায় 70 বছর। শান্তি বাবুর বাবা শিবরাম বাবুর আমলে সেই ছোটবেলায় এসেছিলাম। এই শিব ভবন ওনারই তৈরি। শান্তি বাবুকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। একটু রাগী ঠিকই, তবে বাবু আমার খারাপ লোক না। মামুনিটাও বাবুকে ভুল বুঝলো, আর বৌদিমণি তো সেই কবেই গত হয়েছেন। তারপর থেকেই বাবু একটু খিটখিটে হয়ে গেছেন। মামুনিটাকে? বাবুর মেয়েটি আসা। সে মেয়ে তো... বলে বনমালী একটু চুপ করে যায়। সে মেয়ের কি হয়েছে? সে বিয়ে করে বিদেশে, কিন্তু আজকাল বুড়ো বাপটার খোঁজও নেয় না। বাবু এই নিয়ে খুব দুঃখ করেন। অনুজ এবার খেয়াল করল লোহার গেটের কাছে দারোয়ান কাকে যেন বাঘ ইধারছে বলে ধমকাচ্ছে। বনমালী, এই রে পাগলা ঠাকুর আবার এসেছে বলে সিংহ দরজার কাছে দ্রুত পায়ে এগিয়ে গেল। অনুজ দেখল গেটের বাইরে একজন বৃদ্ধ লোক চিৎকার করে কাকে যেন অভিসম্পাত করছেন। মানুষটার পরনে ময়লা ধুতি, খালি গা, মোটা পৈতেটা সাক্ষী দিচ্ছে উনি ব্রাহ্মণ। কাঁচা পাকা এক মাথা উস্কো খুস্কো চুলের পেছনে একটা মোটা শিখা, গালে বেশ কদিনের দাড়ি, চেহারায় খেতে না পাওয়ার ছাপ স্পষ্ট। লোকটি চিৎকার করে বলছে, আমার মানিককে ফিরিয়ে দে। কোথায় লুকিয়ে রেখেছিস তোরা? দে 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 বলছি, দে, না হলে নির্বংশ হবে অভিশাপ দিলাম। মজবুত চেহারার দারোয়ান তাকে এক ধাক্কা দিতে উনি মাটিতে ছিটকে পড়লেন। বনমালী দৌড়ে গিয়ে তাকে মাটি থেকে তুলে স্নেহ মিশ্রিত গলায় বলল, ঠাকুর মশাই, আপনার ছেলে এখানে নেই। কতবার বলেছি আপনাকে। এখানে নেই তা বলে কোথায় গেছে সে? মানিক আমার না বলে তো কোথাও যায় না। কোথায় গেল বলো তো? শিশুর মতো প্রশ্ন করেন বৃদ্ধ। সে তো চাকরি নিয়ে বিদেশে গেছে। সুবলের হাতে তোমায় মোটা টাকা পাঠায় না প্রতি মাসে? তা পাঠায়, কিন্তু আমার খোঁজ নেয় না কেন? চিঠি লেখে না কেন? ঠিক আছে, সে যাতে তোমার খোঁজ নেয় আমি বলে দেব। ঠিক তো? তুমি এখন যাও। বৃদ্ধ দরজার সামনে থেকে সরে যায়। বৃদ্ধ চলে যেতেই বনমালী দারোয়ান পান্ডেজিকে ধমকাতে থাকে। তুই এই বুড়ো মানুষটাকে ধাক্কা দিলি কেন? বাবু বলা হ্যাঁ কি উनको यहाँ घुसने मत देना। তাই বলে ওনাকে এভাবে ধাক্কা দিবি? দেখ না, তুই ওনাকে অত্যাচার করলি তো। বজরং বলি দেখবি ঠিক তোকে আর শাস্তি দেবে। পান্ডেজি আমতা আমতা করে কিছু বলতে যাচ্ছিল, এমন সময় একটা সাদা স্করপিও বাড়ির সামনে এসে দাঁড়ালো। পান্ডেজি দৌড়ে দরজা খুলে একপাশে সেলাম ঠুকে দাঁড়ালো। শান্তিরামবাবু গাড়ি থেকে নেমে অনুজকে বলল, চলুন ভেতরে, চা খেতে খেতে কথা হবে। প্রায় সঙ্গে সঙ্গেই সাইকেলে করে বাজার নিয়ে হারাধন ফিরল। শান্তিরামবাবু তাকে নিচু গলায় কিছু বলে অনুজকে নিয়ে ডাইনিং হলে এলেন। একটু বাদেই হারাধন ট্রেতে চা আর জলখাবার নিয়ে ঢুকল। শান্তিরামবাবু তার অ্যাটাচি খুলে একতারা কাগজ বের করে টেবিলে রেখে বললেন, বায়নানামার কাগজ আমার উকিল রেডি করে দিয়েছে। আপনি ভালো করে পড়ে দেখে নিন। 2 দিন আপনি এ বাড়িতে থাকুন, চারদিক ভালো করে দেখে নিন। যদি পছন্দ হয় কিছু টাকা অগ্রিম দিয়ে যাবেন, পরে 1 মাসের মধ্যে রেজিস্ট্রি সেরে ফেলবো। অনুজ বুঝল মানুষটা খুব বিষয়ী, কাজ আর টাকা ছাড়া কিচ্ছু বোঝেন না। সে বলল, ঠিক আছে, আমি আমার লয়ারকে বলে আপনার কাগজগুলো মোবাইলে পাঠিয়ে দিচ্ছি। আপনাকে পরশুদিন ফাইনাল জানাচ্ছি, কেমন? শান্তিরামবাবু চায়ের কাপে দ্রুত চুমুক দিয়ে ওঠার উপক্রম করতেই হারাধন বলল,
বাবু, আজ রাতে আমি ওনার রান্না করে দিয়ে চলে যাব গ্রামে। কেন রে, তোর আবার কি হলো? বউয়ের খুব শরীর খারাপ, কাল রাত থেকে ফোন করছে। বাবু গতকাল আসেননি বলে আমি যেতে পারিনি। তাহলে ওনার দেখাশোনা কে করবে? আমি আজ রাতের রান্না করে দিয়ে যাব। মনোমালী কাকু রাজি হয়েছে, ও এই কদিন সামলে নেবে। শান্তিরাম বাবু কিছু বলতে যাচ্ছিলেন, অনুজ বলল, ঠিক আছে, ও যাক না, আমার কোনো অসুবিধা হবে না। শান্তিরাম বাবু আর কিছু না বলে বেরিয়ে গেলেন। অনুজের মনে হল ভদ্রলোকের খুব তাড়া আছে। উনি বেরিয়ে যেতেই হারাধন কৃতজ্ঞতার দৃষ্টি নিক্ষেপ করে খালি কাপলেটগুলো গুছিয়ে বেরিয়ে গেল। রাতে খাওয়া দাওয়ার পর অনুজ নান্টুকে ফোন করল। নান্টু বলল, জানো দাদা, থানায় প্রথমে আমার কথা মানতেই চাইনি। আমি তো তোমার আর মাসান বাবার কথা বলতে কিছুটা বিশ্বাস করেছে, তবে ওই দানো মানে বেতালটার কথা একটুও বিশ্বাস করেনি। মেজবাবু বলল এসব নাকি কঙ্কাল পাচার চক্রের কাজ। ওরা লাশ থেকে এই কঙ্কাল বের করে নিয়ে বিদেশে চড়া দামে বিক্রি করে। তুমি একবার আমার সাথে থানায় আসতে পারবে? মনে হচ্ছে আর আমায় এই কাজে ওরা রাখবে না। নান্টু, তুই কোনো চিন্তা করিস না, আমি কাল থানায় যা বলার তাই বলবো। কটায় যেতে হবে বল? 11টায় আসো, আমি ওই সময়ই যাব। বেশ, ঠিক আছে, রাখছি রে। রাতে অনুজের ঘুম আসছিল না। কিছুক্ষণ মোবাইল নিয়ে ঘাটাঘাটি করে শুলো। তন্দ্রাটা সবে এসেছে এমন সময় কানে এলো ঝুমঝুম শব্দ। কেউ বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছে নূপুর পরে, বোঝা যাচ্ছে। কিন্তু এই বাড়িতে আসা স্তব কোনো মহিলাকে সে দেখেনি। তবে ওটা কার শব্দ? কাল বনমালীকে জিজ্ঞাসা করতে হবে। এমন সময় ঝনঝন করে বাসন পড়ার শব্দ হল। শব্দর উৎস ডাইনিং হল, কারণ সেটা ওর ঘরের পাশেই। এ সময় দমকা হাওয়ার সঙ্গে বাইরে ঝড় বৃষ্টি শুরু হলো। গুমোট করেছিল বলে সে জানলা খুলেই শুয়েছিল। ঠান্ডা হাওয়ার সঙ্গে বৃষ্টির ছাট আসায় অনুজ উঠে গিয়ে জানলাগুলো বন্ধ করতে গেল। জানলা দিয়ে যখন বৃষ্টির ছাট মুখে এসে লাগছিল, অনুজের বেশ ভালো লাগছিল। হঠাৎ চোখে পড়ল বাগানের মধ্যে কে দাঁড়িয়ে আছে। একটা মেয়ে, পরনে হলুদ রঙের সালোয়ার কামিজ, হাত দুটো দুপাশে ছড়িয়ে মেয়েটা যেন সারা গায়ে বৃষ্টিটা মেখে নিতে চাইছে। এত রাতে এভাবে বৃষ্টিতে ভিজলে শরীরটা খারাপ হয়ে যাবে তো। এ সময় হঠাৎ করে বিদ্যুৎ চমকালো। সেই সঙ্গে আশেপাশে কোথাও করকর শব্দে বাজ পড়ল। সেই আলো আর শব্দে অনুজ এক মুহূর্তের জন্য চোখটা বুঝল। তারপরে বাগানের দিকে তাকিয়ে সে অবাক হয়ে গেল। বাগানে কেউ নেই, শুধু ফুলগুলো চুপচাপ ভিজে যাচ্ছে। অনুজ জানালাগুলো বন্ধ করে দিল। তোয়ালে দিয়ে মুখটা মোছার কথা ভাবতেই মনে পড়ল তোয়ালেটা বাথরুমে রেখে এসেছে। বাথরুমে ঢুকে অবাক, কলগুলো সব খোলা। স্পষ্ট মনে আছে বাথরুম থেকে বেরোবার আগেও সবকটা কল বন্ধ করে এসেছে। এই ব্যাপারে সে খুব সচেতন। রাস্তায় কল খোলা দেখলেও সেটা বন্ধ করে। বাথরুমে ঢুকে কলগুলো বন্ধ করে তোয়ালে দিয়ে মুখ মুছে বাইরে এসে বাথরুমের আলো নিভিয়ে ছিটকিনি দিতেই বাথরুমের ভেতরে আবার একটা আওয়াজ হলো। শাওয়ারের জল পড়ছে। তাড়াতাড়ি আলো জেলে বাথরুমে ঢুকে দেখল না, সব একই রকম। মনের ভুল ভেবে বিছানায় এসে শুয়ে পড়ল। কিন্তু মনের মধ্যে একটা খটকা রয়েই গেল। একসময় ঘুমিয়ে পড়ল সে। পরদিন ঘুম থেকে উঠে দেখল আকাশ একদম পরিষ্কার। সে হাত মুখ ধুয়ে কাউকে না দেখে পাণ্ডেজিকে বলল, একটু হেঁটে আসি, বরং কেউ খুঁজলে বলো, আমি 1 ঘন্টা বাদে ফিরব। পাণ্ডেজি খৈনি ডলতে ডলতে মাথা নেড়ে বলল, জি হুজুর, कोई पूछने से हम बता देंगे। রাস্তা ধরে বেশ কিছুক্ষণ হাঁটার পর অনুজ একটা চায়ের দোকান দেখতে পেল।
যদিও ওর চায়ের নেশা নেই, তবু একজনকে চায়ের দোকানের বেঞ্চিতে বসে থাকতে দেখে ধীর পায়ে সেই দিকে এগিয়ে গেল। কাল বিকেলে সেই ঠাকুরমশাই, উনি তখন একটা কাপড়ের পুঁটলিতে তন্ন তন্ন করে কি যেন খুঁজছেন। অনুজ দোকানদারকে সেই ব্রাহ্মণকে দেখিয়ে 2 ভাঁড় চা দিতে বলল। দোকানি, এ নিন ঠাকুরমশাই চা বলে ভাঁড়টা এগিয়ে দিতে উনি খুব স্বাভাবিকভাবেই সেটা নিলেন। অনুজ নিজের ভাঁড়টা নিয়ে ওনার পাশে এসে বসল, বলল, কি খুঁজছেন ঠাকুরমশাই? আমার ছেলের ঠিকানাটা কোথায় যে রাখলাম কিছুতেই খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, আপনি আগে চা খেয়ে নিন, তারপর খুঁজবেন, নাহলে চা যে ঠান্ডা হয়ে যাবে। পাগলের আবার গরম আর ঠান্ডা, রাখুন তো মশাই। অযাচিত কথাটা শুনে বেশ বিরক্ত হলো অনুজ। দেখল শিরিঙ্গে চেহারার লোক, গায়ে টাইট জামা আর সরু জিন্সের প্যান্ট। রোগা লোকটাকে পোশাকের জন্যই আরো রোগা লাগছে। লোকটার মুখটা ঘোড়ার মতো লম্বা, মাথার মাঝখানে সিঁথি করা চুল, প্রচুর তেল দিয়ে পেটে আঁচড়ানো, চোখগুলো গর্তে ঢোকানো, তবে চাহনিটা খুব ধূর্ত। লোকটা গায়ে পড়া ভঙ্গিতে বলে উঠল, আপনাকে তো ঠিক চিনলাম না, এলাকায় নতুন বুঝি? হ্যাঁ, কলকাতা থেকে এসেছি, শান্তিরাম বাবুর বাড়িতে উঠেছি। ও, আপনি তাহলে ওই শিব ভবন কিনবেন? আপনি জানলেন কি করে? আগে এই অধমের নাম সুবল, সুবল দে। আমি বাবুর কারখানায় ম্যানেজার। গতকালই বাবু আপনার কথা বলছিলেন। তা হলো? হ্যাঁ, আপনার বাড়ি পছন্দ হলো? অনুজ উত্তর না দিয়ে চায়ে চুমুক দিল। সুবল জিজ্ঞাসা করল, ওই পাগলাটা বুঝি আপনার কাছ থেকে চা খসালো? উনি কিছু বলেননি, আমি ওনাকে চা খেতে বলেছি। বেশ রাগত স্বরে উত্তর দিল অনুজ। আসলে কি জানেন তো, বুড়োর মাথা খারাপ হয়ে গেছে। ছেলে ভালো চাকরি পেয়ে ভিন রাজ্যে গিয়ে আর বুড়োর খোঁজ নেয় না, শুধু টাকা পাঠিয়েই খালাস। এই তো সব আজকালকার ছেলে। এমন সময় বৃদ্ধ চিৎকার করে ওঠে, সব মিথ্যে কথা, ওরা আমার ছেলেকে ওই বাড়িতে আটকে রেখেছে। বলে চায়ের ভাঁড়টা ছুঁড়ে ফেলে দিয়ে হন হন করে হাঁটা লাগালো। সুবল এবার দীর্ঘশ্বাস ফেলে বলল, সবই মানুষের কপাল, বুঝলেন? না হলে অমন চাকরি পেয়েও কেউ বাপের খোঁজ নেয় না। স্যারই ছেলেটাকে বলে চাকরিতে ঢুকিয়ে দিয়েছিল। বুড়ো মানে দ্বিজদাস মুখুজ্জে স্যারের বাড়ির মাসকাবারি পুরোহিত ছিল। বাপ না আসলে ছেলে বিপ্রদাস আসত। এইভাবেই ছেলেটা আসা যাওয়া করতে করতে বাবুর মেয়ে মানে ওই তিয়াশা মামুনির সাথে আলাপ। আজকালকার ছেলে মেয়ে বোঝেন তো। বাবু দেখলেন এ তো মহাবিপদ, এত বড় একটা ঘরের মেয়ে এসেছে কিনা একটা চাল চুলোহীন ছেলের হাতে গিয়ে পড়বে। তখন স্যার একটা বুদ্ধি খাটালেন। কি বুদ্ধি? স্যার এক বন্ধুকে বলে ওকে উত্তরপ্রদেশের কনস্ট্রাকশন কোম্পানিতে মোটা মাইনের ম্যানেজারিতে ঢুকিয়ে দিলেন। আর মেয়েকেও ভালো ছেলে দেখে শহরে নিয়ে গিয়ে বিয়ে দিয়ে দিলেন। সে মেয়ে এখন বর নিয়ে বিদেশে সুখে ঘরকন্যা করছে। বুঝেনি তো আজকালকার ছেলে মেয়েদের ব্যাপার স্যাপার। বলে লোকটা চোখ টিপে কুৎসিত ইঙ্গিত করল। অনুজ কোনো উত্তর না দিয়ে চায়ের দাম মিটিয়ে শান্তি ভবনের দিকে হাঁটা লাগালো। জলখাবার খেয়ে ম্যাপ অন করে অনুজ গাড়ি নিয়ে থানায় 11টার একটু আগেই পৌঁছে গেল। গিয়ে আশেপাশে নান্টুকে দেখতে না পেয়ে থানায় ঢুকে দেখল সেখানে একটা জটলা। কি হয়েছে কান পেতে শোনার চেষ্টা করল অনুজ। হ্যাঁ, বলিস কি? মর্গ থেকে লাশ হাফিস? তবে আর বলছি কি, কেউ টের পায়নি? আরে টের পাবে কি করে, সব তো নেশা করে পড়ে থাকে। শুনলাম 2 লোককে নাকি কে দেখেছে। আরে যে ডোমটা ডাক্তারবাবুর কথায় কাটা ছেঁড়া করে তার কথা বলছিস? হ্যাঁ, সে নাকি দেখেছে একটা দানবের মতো লোক মহিলার লাশটাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে। তার সাথে লাল কাপড় পরা একজন তান্ত্রিকও নাকি ছিল। মাতালটার কথা বাদ দে, নেশার ঘোরে কি দেখতে কি দেখেছে সে না হয় হলো, কিন্তু মর্গ থেকে লাশটা গায়েব হলো কি করে? অনুজ নান্টু আসছে দেখে এগিয়ে গিয়ে ওকে আড়ালে নিয়ে এতক্ষণে যা শুনেছে বলল।
মেজবাবু এবার আমার কথা বিশ্বাস করতে বাধ্য হবে। ঠিক আছে, সে নয় করলো, কিন্তু বেতালের রহস্যটা কিছু বুঝতে পারছিস? আর কদিন দেখি, তারপর মাসান বাবার কাছে যাব। উনি এই রহস্যের সমাধান করতে পারবেন। চলো, মেজবাবুর সাথে দেখা করে আসি। তুমিও চলো। দুজনে মেজবাবুর ঘরে গিয়ে দেখল সেখানে কয়েকজন গভীর আলোচনায় ব্যস্ত। নান্টু মেজবাবুকে বলল, কি স্যার, আমার কতটা বিশ্বাস হলো না তো? এবার আছে কি নেই সেটা বুঝতে পেরেছেন নিশ্চয়ই। আমি অনুজদাকেও সঙ্গে করে নিয়ে এসেছি, উনিও সব জানেন। মেজবাবু ঠান্ডা মাথার লোক, তিনি বললেন, নান্টু তুই পরে আয়, সেদিন আমি তোর কথা সব ভালো করে শুনবো। এখন একটা জরুরি মিটিং করছি, আপনার সাথেও পরে কথা বলবো অনুজবাবু। ওরা থানা থেকে বেরিয়ে এলো। নান্টু বলল, চলো অনুজদা, আজকে তোমাকে বহরমপুরের শহরটা ঘুরিয়ে দেখাই। ওরা সারাদিন নিউ প্যালেস, হাজারদুয়ারি, ইমামবাড়া, চক মসজিদ, কাঠগোলা বাগানের পরেশনাথ মন্দির, সেখানকার প্যালেস, জগৎ শেঠের বাড়ি, মির্জাফরের বাড়ির ভগ্ন প্রায় গেট, মুর্শিদ কুলি খাঁয়ের মেয়ে আজিমুন্নিসা বেগমের সমাধি ঘুরে কাটরা মসজিদের সামনে এলো। মাঝে হোটেলে খেয়ে নিয়েছিল। কাটরা মসজিদে এসে গাইডের কাছে সেখানকার ইতিহাস শুনে অবাক হয়ে গেল অনুজ। গাইডের কাছে জানল মুর্শিদ কুলি খাঁর অনুচর আশেপাশের হিন্দু মন্দির ভেঙে সেখানকার উপকরণ দিয়ে 1723 সালে এই মসজিদ গড়ে তোলে। পরে আসল ঘটনা জানতে পেরে মুর্শিদ কুলি খাঁর অনুশোচনার পর তার আদেশে ওনার মৃত্যুর পর সিঁড়ির নিচে তার কবর সমাধিস্থ করা হয়, যাতে লোকের পায়ের ধুলো পড়ে তার পাপস্খলন হয়। একসময় সমাধির উপর তারের জালি ছিল, যাতে জালের উপর দিয়ে হেঁটে যাওয়ার সময় লোকের পায়ের ধুলো তার সমাধিতে পড়ে। গাইডের মুখে শুনল 60-এর দশকে ভারত সরকার এই মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিলে সেই জালের পরিবর্তে মার্বেল পাথর বসানো হয়। এখানে মসজিদের আশেপাশে কাটরা বা বাজার বসত বলে এই নামকরণ। অনুজ বলল, ও তাই বড় বাজার অঞ্চলে রাজা কাটরা নামটা শুনেছি। জানো দাদা, একসময় এখানে একসাথে 2000 লোকের নামাজ পড়তে পারত। সেই সব ইতিহাস শুনতে শুনতে অনুজ ভুলেই গেছিল বেতালের কথা, লাশ গায়েবের কথা। সম্বিত ফিরল নান্টুর কথায়। দাদা চলো, এবারে বাড়ি যাই, সন্ধে হয়ে গেছে, আজ আর হবে না। কাল তোমায় নিয়ে মতিঝিলে যাব, সেখানে লাইট আর সাউন্ডের এই সুন্দর শো হয়। অনুজ অন্যান্য জায়গার মতো এখানেও মোবাইলে কয়েকটা ছবি তুলে বেরিয়ে এসে গাড়ি স্টার্ট দিল। রাতে খাওয়া দাওয়ার পর মোবাইলে তোলা ছবিগুলো দেখছিল। এমন সময় অনুজ সুন্দর একটা মিষ্টি গন্ধ পেল। কোনো পরিচিত সেন্ট নয়, তবে গন্ধটা বেশ মিষ্টি। এই সময় বনমালী এক বোতল ঠান্ডা জল নিয়ে ঘরে ঢুকল। ওর সঙ্গে নুপুরের শব্দ করে যে ঢুকল তাকে দেখেও চমকে উঠল। হলুদ সালোয়ার কামিজ পরা একটা বছর 20-র মেয়ে। একে কি সে কাল রাতে বাগানে দেখেছে? মেয়েটা ঘরে ঢোকার পর মিষ্টি গন্ধটা আরো তীব্র হল। অনুজ প্রশ্নমাখা দৃষ্টিতে তাকাতেই বনমালী বলল, ও আমার নাতনি ঝুমরি। ওর বাবা মা তীর্থে গেছে বলে গতকাল রাতে থেকেই ও আমার সাথে আছে। আজ ওই সব রান্না করেছে, তাই জানতে চায় রান্নাটা ঠিক আছে কিনা। রান্না খুব ভালো হয়েছে, তবে পারলে ঝালটা একটু কম দিও, বুঝেছো? কলকাতার বাবুরা ঝাল খেতে পারে না বলে ঝুমরি হেসে উঠল। বনমালী নাতনির প্রগলভতায় অপ্রস্তুত হয়ে নাতনির দিকে কটমট করে চাইল। সে তাতে বিন্দুমাত্র বিচলিত বলে মনে হলো না। আচ্ছা ঝুমরি, তুমি কি কাল রাতে দোতলায় এসেছিলে? কারণ আমি তোমার নুপুরের শব্দ শুনেছি। হ্যাঁ, মানে দাদুকে খুঁজে পাচ্ছিলাম না, তাই একবার দোতলায় খুঁজতে এসেছিলাম। আর গতকাল রাতে যখন বৃষ্টি হচ্ছিল তখন কি তুমি বাগানে দাঁড়িয়েছিলে? না তো, আমি তো তখন ঘরেই ছিলাম। অনুজ ভাবল বকুনি খাবে বলে ঝুমরি মিথ্যে বলছে, তাই সে নিয়ে কিছু না বলে জিজ্ঞাসা করল,
কি কোনো সেন্ট মেকোছো? আর বলেন কেন বাবু, আমার নাতনিটা এসে থেকে জামা চাই, এই চাই, ওই চাই বলে মাথা খারাপ করে দিচ্ছে। আমি কোথা থেকে ওসব পাই বলুন তো? শেষে নিরুপায় হয়ে ওকে মামুনির ঘরে নিয়ে যাই, যদি কিছু থাকে। সেখানে ও মামুনির কিছু জামা কাপড় আর আতরের শিশিটা পায়। ও যে সালোয়ার কামিজটা পরে আছে সেটাও মামুনির, আতরটাও আজ রাতেই মেখেছে। অনুজের কাছে কাল রাতের রহস্য কিছুটা পরিষ্কার হলো, তবে বাথরুমের ব্যাপারটা নিয়ে খটকা রয়েই গেল। এই আতরটা বিপ্র ঠাকুরই মামুনিকে দিয়েছিল। কে এই বিপ্র ঠাকুর? বিপ্র ঠাকুর হলো ছোট ঠাকুর, উনি দ্বিজ ঠাকুর মানে আমাদের বড় ঠাকুর মশাইয়ের ছেলে। ওই সেদিন গেটে চিৎকার করছিল, দুজনের খুব ভাব ছিল তো। অনুজের ঘুম পাচ্ছিল। ওরা চলে যেতেই সে জানলা দরজা সব বন্ধ করে শুয়ে পড়ল। সারা দিনের ঘোরাঘুরির পর ঘুমিয়ে পড়তে বেশি সময় লাগল না। মাঝরাতে অনুজের ঘুমের মধ্যে একটা অস্বস্তি হতে শুরু করায় ঘুমটা গেল ভেঙে। ওর মনে হলো ঘরেই কে যেন আছে। নীল রঙের নাইট ল্যাম্প চলছে। বেড সুইচটা টিপতেই সারা ঘর সাদা আলোয় ভরে গেল। কেউ কোথাও নেই। আলো নিভিয়ে আবার শুয়ে পড়ল। একটু পরেই অনুজের মনে হলো পালঙ্কের বাইরে ওর মাথার কাছে কেউ দাঁড়িয়ে আছে। অনুজ ঘুমোবার ভান করে পড়ে রইল বিছানায়। মাথার কাছে যে এসে দাঁড়িয়েছে সে এবার ওর মুখের উপর ঝুঁকে পড়েছে। হালকা সেই আতরের গন্ধটা নাকে এলো। তার মানে ঝুমরি এসেছে। ও সাহস করে চোখ দুটো খুলল, কিন্তু চোখ খুলে যাকে দেখলো সে ঝুমরি নয়। ঝুমরির চুলগুলো ছোট, দুপাশে বিনুনি কাঁদ অব্দি লম্বা, কিন্তু যে মেয়েটি তার মুখের উপর হুমড়ি খেয়ে পড়েছে তার চুলগুলো খুবই লম্বা। এক ঢাল চুল তার মুখের উপর দিয়ে নিচের বিছানায় এসে পড়েছে। তার মুখটা অনেকটা ঢাকা পড়ে গেছে। মেয়েটার বড় টানা চোখগুলো কাউকে যেন খুঁজছে। মেয়েটার গলায় একটা গোলাপি মুক্তোর মালা, যার লকেটে একটা নীল রঙের বড় পাথর বসানো। সেটা ওর মুখের সামনে ঝুলছে। অনুজের সারা দেহে ঠান্ডা স্রোত বয়ে গেল। ভয়ে চোখ বুঝল সে। কিছুক্ষণের মধ্যে আতরের গন্ধটা কমে এলো। ঝুমঝুম শব্দটা দূরে সরে যাচ্ছে, টের পেল সে। বেশ কিছুক্ষণ চোখ বুজে থাকার পর সে চোখ খুলল। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, জামাটাও ঘামে ভিজে জবজব করছে। ঘরে একটা গুমোট ভাব। উঠে বসে জল খেয়ে জামাটা খুলে কিছুটা স্বস্তি পেল সে। এতক্ষণ যেটা হলো সেটা কি কোনো দুঃস্বপ্ন দেখল, নাকি সত্যি ঘটল? কিন্তু সত্যি কিভাবে হয়? জানলা দরজা এখনো ভেতর থেকে বন্ধ। ঘরের ভেতরের গুমোট ভাবটা কাটানোর জন্য বারান্দার দিকের জানালাটা খুলে দিতেই বাইরে থেকে এক রাশ ঠান্ডা বাতাস এসে ওর শরীরটা জুড়িয়ে দিল। অনুজ এবার বাগানের দিকে তাকালো। আকাশের এক ফালি তৃতীয়ার চাঁদের আলোয় কেমন একটা মায়াময় পৃথিবীর সৃষ্টি হয়েছে। অনুজ হঠাৎ বাগানের মধ্যে কিছু একটা নড়তে দেখে ভালো করে লক্ষ্য করে দেখল ওই তো সে। মেয়েটা এখন খোলা চুলে বাগানে চুপ করে দাঁড়িয়ে আছে। তার দৃষ্টি এখন অনুজের জানালার দিকে। সেই দৃষ্টি কিন্তু ভয়ঙ্কর নয়, যেন কিছু বলতে চায় মেয়েটা, কিন্তু পারছে না। অনুজের এখন ভয় কেটে গিয়ে মেয়েটার সঙ্গে কথা বলার আগ্রহ তৈরি হয়েছে। অনুজ হাত নাড়িয়ে মেয়েটাকে ডাকবে ভাবল। এমন সময় টের পেল তার ঘাড়ের কাছে একটা ঠান্ডা নিঃশ্বাস পড়ছে। ভয় কাঠ হয়ে গেল সে। ঘাড় ঘুরিয়ে দেখার সাহস হচ্ছে না, অথচ বেশ টের পাচ্ছে পেছনে কেউ দাঁড়িয়ে আছে। এমন সময় দমাস করে আওয়াজ করে জানলাটা বন্ধ হয়ে গেল। আবারও দমকা হওয়ায়
জানলাটা খুলে গিয়ে জলের ছাট এসে পড়ল তার খালি গায়ে। বাইরে আবারও ঝড় বৃষ্টি শুরু হয়েছে। জলের ফোঁটা গায়ে এসে পড়ায় তার সম্বিত ফিরে এলো। তাড়াতাড়ি জানলাটা বন্ধ করে একটা জামা গলিয়ে শুয়ে পড়ল ঠিকই, তবে ভালো করে ঘুম হলো না সারা রাত। পরদিন একটু বেলা করেই উঠল। বনমালী চায়নি জিজ্ঞাসা করল, বাবু আজও কি দিনের বেলা বাইরে খাবেন? ঝুমরি জানতে বলল। না, এখন আর বেরোবো না, ওই বিকেলের দিকে বেরোবো, একটু মতিঝিল যাব। বনমালী মাথা নেড়ে বেরিয়ে যাওয়ার পর লয়ারকে ফোন করল। সে জানালো সব ঠিক আছে। এরপর শান্তিরামকে ফোন করল। রিং হয়ে গেল। মামার সঙ্গে দরকারি কথা বলে ঘরটা থেকে বেরিয়ে বাড়িটার পেছন দিকে এলো। সেখানে টিনের চালের পাশাপাশি কটা ঘর মূল বাড়িটার থেকে আলাদা হয়ে রয়েছে। একটা ঘর থেকে ঝুমরিকে বেরিয়ে আসতে দেখে বুঝল এটা চাকর বাকরদের কোয়ার্টার। ঝুমরি তাকে দেখে বলল, আজ ডালপুরি করতেছি আর দাদুকে ছানা বড়া আনতে বলেছি, ঝাল লাগলি পরে খেয়ে নিবেন। বলে সে হেসে মূল বাড়ির দিকে চলে গেল। কাল রাতের দম বন্ধ করা পরিবেশের পর এই মেয়েটা যেন খোলা হাওয়ার মতো। তবে বেশি প্রশ্রয় পেলে মাথায় চড়ে যাবে বলে অনুজ গম্ভীর ছিল। বাড়িটার পেছন দিকে এসে দেখল জায়গাটায় ঝোপঝাড়ের সৃষ্টি হয়েছে। এদিকে মানুষজন বিশেষ আসে না বোঝাই যাচ্ছে। ঝোপঝাড়ের পেছনে একটা ভাঙা দরজা দেখা যাচ্ছে। অনুজ সেদিকে এগিয়ে গেল। দরজা থেকে সিঁড়ি নিচে নেমে গেছে। সেখানে দিনের আলো প্রবেশ করছে। অনুজ কয়েকটা সিঁড়ি নামার পর দেখল চাতালের মতো একটা জায়গা। তবে অবাক করার বিষয় হলো জায়গাটা বেশ পরিষ্কার। চাতালের মেঝেটা কয়েকটা পাথর দিয়ে বাঁধানো। একটা কালো পাথর তো একদম নতুন লাগানো বলে মনে হলো। এটাকে দেখে মুর্শিদ কুলি খায়ের কবরের উপরের পাথরের কথা মনে পড়ল ওর। চাতালটা ধরে সামনে এগিয়ে গেল অনুজ। কিছু দূর গিয়ে সামনের দেওয়ালে ধাক্কা খাচ্ছে পথটা। তবে দেওয়ালের মধ্যে একসময় একটা দরজা ছিল যা ছোট ইঁট বা সুরকির গাঁথনি দিয়ে বন্ধ করা হয়েছে। সেটা যে বহু বছর আগেই করা হয়েছে সেটা স্পষ্ট। এই দরজাটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে শেষ হয়েছে সেটা এখন আর জানার উপায় নেই। অনুজ উঠে এসে দেখল বনমালী হন্তদন্ত হয়ে আসছে। তাকে দেখে বলল, ঝুমরি বলল আপনি এইদিকেই এসেছেন, তাই আপনাকে খুঁজতে এলাম। আমি কি বাচ্চা ছেলে নাকি যে খুঁজতে এলে? না বাবা, আসলে ওইদিকে আমরা কেউ যাই না। এইদিকে বড্ড সাপের উপদ্রব, তাই বলছিলাম। ওদিকে একটা ভাঙা দরজা দেখলাম, সিঁড়ি নেমে গেছে। আপনি গেছিলেন নাকি ওইদিকে? ঠিক করেননি বাবু ওইদিকে গিয়ে। শান্তিবাবু জানলে খুব রাগ করবে। আরে জানলে তবে তো রাগ করবে। ওসব ছাড়ো, এই দরজাটার ব্যাপারে তুমি কি জানো? শান্তিবাবুর বাবা শিবরাম বাবু বাড়িটা কেনেন জগৎ শেঠের এক জ্ঞাতির পরিবারের উত্তরাধিকারীর কাছ থেকে। বাড়িটা ভেঙে শিবরাম বাবু এই বাড়িটা বানান প্রায় 80 বছর আগে। ওই যে দরজাটা দেখছেন, ওখানে আগে গুম ঘর ছিল। শত্রুদের ওখানে এনে আটকে রেখে দেওয়া হতো, এমনকি খুনও করা হতো ওইখানে। ওই গুম ঘরের পেছনের দিকে একটা সুড়ঙ্গ আছে, যেটা দিয়ে একসময় গঙ্গার পাড় অবধি চলে যাওয়া যেত। সেখানে সব সময়ের জন্য নৌকা বাঁধা থাকতো। গঙ্গা তখন এই বাড়ির খুব কাছ দিয়েই বইত। বাবুর বাবা ওই পথটা ইঁট দিয়ে বন্ধ করে দেন। বুঝলাম। এই সময় ঝুমরির গলা শোনা গেল, দাদু, বাবুর সাথে শুধু বকবক করলি হবে? ডালপুরি যে ঠান্ডা হয়ে গেল। ওরা তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দিল। জলখাবার খেয়ে নান্টুকে ফোন করতে যাবে, বনমালী কাঁদতে কাঁদতে ঘরে ঢুকল। তার কান্না মিশ্রিত কথাগুলো শুনে অনুজ অবাক হয়ে গেল। বনমালী বলছে, শান্তিবাবু আর সুবলকে কারখানার মধ্যেই কারা যেন মেরে দিয়ে গেছে। ওরা দুজন রাতে কারখানাতেই ছিল। কেউ বাবুর মাথাটা মুচড়ে উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছে, আর সুবলের ঘাটটা মটকানো।
এ কোনো মানুষের কাজ নয়, কোনো মানুষের কাজ নয়, ভূত প্রেতের কাজ। আর তুমি কোথা থেকে খবর পেলে? অনুজ প্রশ্ন করা মাত্রই হারাধন ঘরে ঢুকে বলল, আমি বলেছি মালিক কাকুকে, পুলিশ বাবুর ফোনে আমার নম্বর পেয়ে আমাকে ফোন করেছিল, তার আগে আপনাকেও ফোন করেছিল, পাইনি। হ্যাঁ, আমি ওই ফোনটা ঘরে রেখে বাইরে গিয়েছিলাম। বলে ফোনটা হাতে নিয়ে অনুজ দেখল একটা আননোন নাম্বার থেকে 1 ঘন্টা আগে ফোন এসেছিল। তখন ও গুম ঘরের দিকে গেছিল। ও সেই নাম্বারে পাল্টা ফোন করে নিজের পরিচয় দিতেই থানার অফিসার জানালেন তিনি এখন মৃতদেহ দুটো হাসপাতালে নিয়ে যাচ্ছেন। পোস্টমর্টমের পর দেহ দুটো পাওয়া যাবে। উনি অনুজকে থানায় মেজবাবুর সঙ্গে দেখা করতে বললেন। অনুজ বলল, আমি একটু বাদী থানায় আসছি। অনুজ নান্টুকে ফোন করল। নান্টুকে নিয়ে থানায় মেজবাবুর ঘরে ঢুকতেই উনি বসতে বললেন। ভদ্রলোকে বেশ চিন্তিত মনে হচ্ছিল। নান্টু সেদিন রাতে তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো বলে গেল। অনুজও ওকে উদ্ধার করা থেকে সবটা বলল। মেজবাবু সবটা শুনে বললেন, মনে হচ্ছে যারা তোর থেকে লাশটা নিয়ে গেছে তারাই মর্গ থেকে লাশটা সরিয়েছে, কারণ তোর লোক দুটোর বর্ণনার সাথে মর্গের ডোমটার দেওয়া বয়ান মিলে যাচ্ছে। আমার মনে হয় ওই লাল কাপড় তান্ত্রিক বেতালের সাহায্যে লাশগুলো চুরি করছে কোনো তন্ত্র সাধনার জন্য। বেতাল টেতাল বুঝি না, একটা চক্র কাজ করছে এটা নিশ্চিত। একবার সামনে পেলে ওই তান্ত্রিককে টের পাইয়ে দিতাম পুলিশের ডান্ডা কাকে বলে। কিন্তু শান্তিবাবু আর সুবলের মার্ডার কেসটা? দেখুন, পোস্টমর্টমের রিপোর্ট না এলে কিছু বলা যাচ্ছে না, তবে পুরনো কোনো শত্রুতার বশেই এটা করা হয়েছে আমি নিশ্চিত, কারণ এত নৃশংসভাবে হত্যা আমার চাকরি জীবনে দেখিনি। বিশেষ করে শান্তিবাবুর যেভাবে মাথাটা মুচড়ে দেওয়া হয়েছে তাতে পরিষ্কার খুনি শারীরিকভাবে অসম্ভব শক্তিশালী। ওদেরকে বেতালে মেরেছে। দুটো কেসকে গুলিয়ে দিস না নান্টু, দুটো কেসের মধ্যে এখনো কিছু যোগসূত্র পাইনি, তবে পেলে নিশ্চয়ই জানাবো। এরপর ওরা দুজন থানা থেকে বেরিয়ে এলো। নান্টু বলল, চলো দাদা, এ পুলিশের কম্ম নয়, মাসান বাবার কাছে যাই, উনি নিশ্চয়ই কিছু একটা বলতে পারবেন। অনুজ গাড়ি স্টার্ট দিল। গাড়িতে যেতে যেতে অনুজ প্রশ্ন করল, নান্টু, তুই গাড়ি চালাতে পারিস? কিছুদিন একজনের কাছে শিখেছিলাম, এখন তেমন অভ্যেস নেই, তবে কদিন চালাতেই হাতটা সেট হয়ে যাবে। ভাবছি তোকে আমার সাথে কলকাতায় নিয়ে যাব, তোকে ভালো করে গাড়ি চালানো শিখিয়ে লাইসেন্স বার করে দেবো, তারপর তুই আমার এই নতুন গাড়িটা চালাবি। বাবা অনেকদিন ধরে একজন ড্রাইভারের কথা বলছে। দাদা, তুমি বললে আমি সবেতেই রাজি। মাইনে কত নিবি? তোর থাকা খাওয়ার ব্যবস্থাও আমি করে দেব। আসলে আমি বেশ কিছুদিন ধরেই তোর মতন একজন চালাক চতুর কর্মঠ ছেলে খুঁজছিলাম, যে সব সময় আমার সাথে থাকবে। দাদা, মাইনে যা ভালো বোঝো দেবে, তোমার সাথে সব সময় থাকবো, এইটাই তো অনেক। শোন, এখন আমি মামার ফ্ল্যাটে শিফট করে গেছি। আমার আগের 2 কামরার ফ্ল্যাটটা এখন খালি পড়ে থাকে, তুই সেখানে থাকবি। আমার নতুন গাড়িটা ওই ফ্ল্যাটের গ্যারেজেই থাকে। এবার থেকে আমাদের গাড়ির সব কিছু তুই দেখবি, কেমন? সে তুমি যা বলবে। আর ভালো একটা মেয়ে দেখে তোর বিয়েও দেব। ধুর, কি যে বলো। সলজ্জভাবে বলল নান্টু। নান্টুর এই লজ্জা পাওয়া দেখে অনুজের বেশ মজা লাগলো। এইভাবেই সারা রাস্তা গল্প করতে করতে ওরা একসময় বাবার ওখানে চলে এলো। অনুজ দেখল দিনের বেলা পরিবেশটা কত পাল্টে গেছে। রাতের বেলার সেই বিভীষিকাময় পরিবেশটা পাল্টে গিয়ে কি সুন্দর, শান্ত, নির্জন গাছগাছালিতে ভরা মনোরম একটা বাতাবরণ তৈরি হয়েছে। গাড়ির আওয়াজ পেয়ে ভোলা বেরিয়ে এসে এক গাল হাসি নিয়ে বলল, আপনারা ভেতরে চলুন, বাবা পুজো সেরে একটু বাদেই আসবেন। ওরা ভেতরে গিয়ে দুজনে খাটিয়ায় বসল। ভোলা মাটির ভাঁড়ে দুজনের জন্য মিছরি দেওয়া বেলের শরবত দিল। সেটা খেতে খেতেই মশান বাবা ঘরে ঢুকলেন। সদ্য পুজো সেরে এসেছেন। ওনার দেহ থেকে ধূপধুনো আর কর্পূরের গন্ধ পেল অনুজ। ছোটবেলা থেকেই অনুজের ঘ্রাণ শক্তি অন্যদের থেকে বেশি। বাবাকে ওরা সব ঘটনা বলল। অনুজ বলল, বাবা বাবা আপনি একবার আমাদের সাথে চলুন। আমার মনে হয় আপনার একবার ওই বাড়িতে যাওয়া দরকার। আমার
কিছু অভিজ্ঞতা হয়েছে, সেটা আমি এখন বলছি না, তবে আপনি গেলে নিশ্চয়ই বুঝতে পারবেন। ঠিক আছে, সে না হয় হবে। তোমরা এখন মায়ের প্রসাদ খাও, তারপর বিকেলে যাওয়া যাবে। ভোলা ওদের মায়ের প্রসাদ খেতে দিল। সন্ধ্যার একটু আগেই শিবরাম ভবনে পৌঁছে গেল। গিয়ে দেখল বনমালী আর হারাধন বিমর্ষ মুখে বসে আছে। পাশে ঝুমরিও চুপচাপ বসে আছে। অনুজ বলল, বাবাকে আমি নিয়ে এসেছি, উনি এখন কদিন এখানে থাকবেন। হারাধন, তোমায় আমি কিছু টাকা দিচ্ছি, এটা রাখো। দরকারে বাজার দোকানে খরচা করবে, আর যদি আরো লাগে আমায় কিন্তু বলবে। মশান বাবা বললেন, আমার সন্ধানিকের সময় হয়ে গেছে। এখানে ঠাকুরঘর নিশ্চয়ই আছে, সেখানে একবার আমায় নিয়ে চলো। কথাটা শুনেই বনমালী আর হারাধন মুখ চাওয়াচাওয়ি করল। তারপর হারাধন বলল, আসুন আমার সাথে। ওরা একতলায় একটা বন্ধ দরজার সামনে দাঁড়ালো। ঘরটায় নতুন কড়া লাগিয়ে তালা ঝোলানো। আগের তালাটা একটা পুরনো কড়া থেকে ঝুলছে। বনমালী বলল, এই ঘরের চাবি বাবুর কাছে, কিন্তু ঠাকুর ঘরে তালা কেন? এই ঠাকুর ঘরের একটা চাবি বড় পুরোহিত মশাইয়ের কাছে থাকতো, আর একটা বাবুর কাছে। পরে ওনার ছেলে বেশিরভাগ সময় পুজো করতে আসায় ছোট ঠাকুর বাবুর কাছ থেকে অন্য চাবিটা চেয়ে নেয়। এরপরে ছোট ঠাকুর চাকরি নিয়ে বাইরে চলে যাওয়ায় আবার চাবিটা ওনার কাছেই থেকে যায়। আর বড় ঠাকুরের মাথায় গন্ডগোল দেখা দেওয়ায় আর চাবিটা নেওয়া যায়নি। তাই বাবু পরে আলাদা করে নতুন কড়া লাগিয়ে তালা দেন। সেই চাবি সবসময় বাবুর কাছে থাকে। আজ বহুদিন হয়ে গেল এ ঘরের তালা খোলা হয়নি। সে কি, ঠাকুরের সেবা হয়নি? শিগগিরই এ ঘরে তালা খোলো, দরকারে ভেঙে ফেলো, এ তো মহা অনাচার হয়েছে। এরপর হারাধন আর নান্টু মিলে তালা ভেঙে ফেলল। দরজা খুলে দেখা গেল ঠাকুর ঘরে এক রাশ ধুলো জমেছে। সারা ঘরে একটা বিশ্রী গন্ধ পেল অনুজ, যেন আঁশটে কিছু পড়ে রয়েছে। শ্বেত পাথরের একটা সিংহাসনের উপর কালো কোষ্ঠী পাথরের আদ্যা মায়ের মূর্তি। নিচে সাদা পাথরের শিবের বুকের উপর মা জিব্বার করে দাঁড়িয়ে আছেন। মাথায় রত্নখচিত রূপোর মুকুট, হাতের খাঁড়াটিও রূপোর তৈরি, কপালে সোনারটি। বনমালী বলল, বাবুর বাবা এই বাড়ি তৈরির পরেই এই আদ্যা মায়ের মূর্তি প্রতিষ্ঠা করেন। তারপর থেকেই মায়ের নিত্য সেবা চলত। বিভিন্ন তিথিতে মায়ের ধুমধাম করে পুজোও হতো। তবে বেশ কিছুদিন হলো সেসব বন্ধ। এর জন্যই আজ এই বাড়ির এই অবস্থা। মা রুষ্ট হয়েছেন ঠিকই, তবে চিন্তা করো না। আজ এই ঠাকুর ঘর দুধ আর গঙ্গা জল দিয়ে শোধন করে মায়ের পুজো দেব। মা নিশ্চয়ই অবধ সন্তানদের অপরাধ ক্ষমা করে দেবেন। এরপর উনি ভোলাকে বাজার থেকে কিছু পুজোর সামগ্রী আনার নির্দেশ দিলেন। অনুজ তাড়াতাড়ি টাকা বার করে ভোলার হাতে দিল। ঠিক হলো ভোলা আর হারাধন একসঙ্গে বাজারে যাবে। বাবা বললেন, আজ আমি দুপুরে খই আর দুধ ছাড়া কিছুই খাবো না। ভোলা আজ পায়েস রান্না করবে। সন্ধ্যাবেলায় আমি মায়ের পুজোর সেই পায়েস নিবেদন করব। তারপর রাত 12টায় আমি যজ্ঞে বসবো। মায়ের কাছে প্রার্থনা করব যাতে এ বাড়িতে শান্তি ফিরে আসে। তোমাদের কিছু করতে হবে না, যা করার ভোলাই সব করবে। শুধু একটা নিরামিষ উনুনের ব্যবস্থা করতে হবে। ঠিক হলো নিরামিষ ভোজি দারোয়ান পাণ্ডেজির উনুনে ভোলা পায়েস রান্না করবে। ঝুমরি এর মধ্যেই সবার জন্য চা করে এনেছে। বাবা তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, বেটি, তুই একটু কদিন সাবধানে থাকিস, আর রাতের বেলা একা কোথাও যাস না। ঝুমরি মাথা নেড়ে নূপুর ঝমঝম করে রান্নাঘরে চলে গেল। অনুজ বলল, বাবা, আপনি আমার ঘরে বিশ্রাম নেবেন, চলুন। না, আমি এখন সারা বাড়িটা ঘুরে দেখব। এ বাড়িতে আমি কিছুর উপস্থিতি টের পাচ্ছি। আগে ভালো করে দেখি, তারপর বলবো। দরকারে বাড়িটাকে বন্ধন করে দিয়ে যাব। এই বলে তিনি বাড়ির অন্য প্রান্তে চলে গেলেন। সবাই যে যার মতো কাজে চলে গেল। অনুজ নিজের ঘরে ঢুকতেই মনে হলো কেউ দৌড়ে ঘরের এক প্রান্তে সরে গেল। ঘরে আবার আতরের মিষ্টি গন্ধ। তার মানে ঝুমরি আবার এই ঘরে এসেছিল।
মেয়েটাকে এবার একটু বকে দিতে হবে ভেবে সে রান্নাঘরের দিকে গেল। দেখল ঝুমরি এক মনে ময়দা মাখছে, এবং সেটা বেশ কিছুক্ষণ ধরেই মাখছে। সেটা তার হাতে লেগে থাকা ময়দা দেখেই বোঝা যাচ্ছে। ও কিছু না বলেই সেখান থেকে সরে এলো। ঝুমরি যদি রান্নাঘরেই থাকে তবে ওর ঘরে আতর মেখে কে এসেছিল? তাছাড়া ঝুমরি যখন চা দিতে এসেছিল তখন কিন্তু ও আতরের গন্ধ পায়নি। ঘরে ঢুকে দেখল মশান বাবা চিন্তিত মুখে দাঁড়িয়ে আছেন। বাবা বললেন, এই বাড়িতে আমি যে অশরীরীর অস্তিত্ব টের পেয়েছি তার উপস্থিতি এই ঘরেই সবচেয়ে প্রবলভাবে টের পেয়েছি। আমার ধারণা দুটো অতৃপ্ত আত্মা এই বাড়িতে উপস্থিত আছে। দুটো? হ্যাঁ, একটি পুরুষ আর একটি নারী। তবে তারা ভয়ঙ্কর নয়, বরং অতৃপ্ত। কোনো কারণে তাদের মিলন হয়নি বলে তারা এই বাড়ির মায়া ছাড়তে পারছে না। আমায় একটু সময় দাও, আমি রাতে চোখে বসলেই সব ভালো করে জানতে পারবো। বলে ধীর পদক্ষেপে বাবা ঘর থেকে বেরিয়ে গেলেন। দুপুরে খাওয়া দাওয়া করে মামাকে ফোন করল অনুজ। নান্টুর কথা জেনে মামা খুশি হলেন। ঠিক হলো শান্তিরাম বাবুর শেষকৃত্য করে অনুজ নান্টুকে নিয়ে কলকাতায় ফিরে যাবে। আগামীকাল পুলিশ দেহ দেবে বলেছে। যা খরচ হবে অনুজই দেবে, নান্টুই সব ব্যবস্থা করবে। সঙ্গে বনমালী আর হারাধন তো থাকবে। একটু বিশ্রাম নিয়ে অনুজ হাজির হল ঠাকুর ঘরের সামনে। বাবার নির্দেশে নান্টুরা সবাই মিলে ঘরটার চেহারাই বদলে দিয়েছে। বাবা এর মধ্যেই আদ্যা মায়ের মূর্তিটা পরিষ্কার করে ঝকঝক করে তুলেছেন। সারা ঘরে সেই দুর্গন্ধটা নেই, বরং সেখানে এখন ধূপ ধুনো আর কর্পূরের গন্ধ। অনুজের মনে হয় গন্ধটা বোধহয় বাবার শরীর থেকেই সবসময় বেরো হয়। ঝুমরি এক পাশে বসে ফল কাটছে। অনুজ ঘরটার বাইরে চুপ করে বসে সবার কাজ দেখতে লাগলো। সন্ধ্যা নামতেই বাবা পুজোয় বসলেন। ঝুমরি এর ফাঁকে ঠিক সবার জন্য চা করে এনেছে। ভোলা আর পাণ্ডেজি পায়েস রান্নায় ব্যস্ত। সারা বাড়িতে বেশ একটা পুজো পুজো ভাব। বাবা আসনে বসে আদ্যা স্তোত্র পাঠ করতে লাগলেন। ওং নমঃ আদ্যাবৈ শ্রীনুবৎসপরক্ষ্যামি আদ্যস্তোত্রং মহাফলম যঃ পঠেৎ সততং ভক্তা স এব বিষ্ণুবল্লভ মৃত্যুর্ব্যাধিভয়ং তস্য নাস্তি কিঞ্চিৎ কালো যুগে অপুত্র লভতে পুত্রং ত্রিপক্ষং শ্রবণং যদি দ্যৌ মাসো বন্ধনন মুক্তি বিপ্রো বক্রত শ্রুতং যদি মৃতবৎসা জীববৎসা সন্মাসং শ্রবণং যদি নৌকায়ং সংকটে যুদ্ধে পঠনাজয়মাপ্নুয়াৎ লিখিত্বা স্থাপয়তে নাগ্নি চৌরভয়ং কচ্চিৎ রাজস্থানে জয় নিত্যং প্রসন্ন্য সর্বদেবতা। সারা বাড়ি গম গম করতে লাগলো সেই মন্ত্রোচ্চারণে। অনুজের মনে হলো আদ্যা মায়ের মুখে যেন অনির্বচনীয় একটা হাসি দেখা যাচ্ছে। ওং হ্রিং ব্রহ্মাণি ব্রহ্মলোকে চ বৈকুণ্ঠ সর্বমঙ্গলা ইন্দ্রাণী অমরাবত্তাম্বিকা বরুণালয়ে জমালয়ে কালরূপা কুবের ভবনে শুভা মহানন্দাগ্নি কোণে চ বায়ব্যাং মৃগবাহিনী নৃত্যং রক্তদন্তা চ ঐশানং শূলধারিণী। এভাবেই চলল পুজো বেশ অনেকক্ষণ ধরে। রাত 10টা নাগাদ বাবা বললেন, তোমরা এবার খাওয়া দাওয়া করে বিশ্রাম করে নাও। ঠিক রাত 12টায় আমি যজ্ঞে বসবো, তখন সবাই উপস্থিত থেকো। সবাই সেই মতো কাজ করল। শুধু ঝুমরি খেয়ে ঘরে চলে গেল রেডিও শুনতে। রাতে রেডিওতে গান শোনা তার নতুন নেশা হয়েছে। দাদুর কাছে এসে যথাসময়ে বাবা যজ্ঞে বসলেন। বনমালী ছাড়া সবাই উপস্থিত। বনমালী ঝুমরিকে ডাকতে গেছে। যজ্ঞের কাষ্ঠে অগ্নিসংযোগের পর তাতে ঘৃতাহুতি দিয়ে বাবা মন্ত্রোচ্চারণ করতে লাগলেন। ওং কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী দেবী নারায়ণী নমস্তুতে মহিষাগ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ডমালিনী অয়ুরোগং বিজয়ং দেহি দেবী নমস্তুতে। এষ পুষ্পাঞ্জলি শ্রীমধ্য দক্ষিণ কালিকা ওই নমঃ। সে যজ্ঞের আগুনে ঘৃতাহুতি পড়ার সঙ্গে সঙ্গে ধোঁয়া সৃষ্টি হতে লাগল। সে ধোঁয়া ঠাকুর ঘর থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে। অনুজের মনে হতে লাগলো সারা বাড়িটা থেকে ধোঁয়ার মতো কিছু সরে যাচ্ছে। বাড়িটা যেন আস্তে আস্তে পবিত্র হয়ে উঠছে।
এমন সময় বনমালী চিৎকার করে কাঁদতে কাঁদতে ছুটে এসে বলল, সর্বনাশ রয়ে গেছে, ঝুমড়ি নেই, কেউ ওকে ধরে নিয়ে গেছে। সকলে বনমালীর ঘরে গিয়ে দেখল বিছানা সহ সারা ঘর লন্ড ভন্ড হয়ে আছে। রেডিওটা মেঝেতে পড়ে কোঁ শব্দ করছে। ঝুমড়িকে এই ঘর থেকে নিয়ে যাওয়ার সময় সে প্রবলভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছিল, সেটা ঘরের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে। এমন সময় ঘরে দমকা একটা হাওয়ায় সেই আতরের গন্ধটা আসায় অনুজ বুঝল গন্ধটা ঘরের বাইরে থেকে আসছে। সে দ্রুত বাইরে চলে এসে বলল, সবাই আমার পিছনে পিছনে আসো। এর মধ্যে মশান বাবা সেখানে উপস্থিত হয়ে বললেন, এ আমারই ভুল, এই ঘরগুলো বন্ধন করে দেওয়া উচিত ছিল, তাহলে ঝুমরিকে বেতাল এভাবে তুলে নিয়ে যেতে পারতো না। বনমালী বাবার পা জড়িয়ে ধরে কেঁদে বলল, আমার ঝুমরিকে আপনি বাঁচান বাবা, আমার ঝুমরিকে আপনি বাঁচান। ওর কিছু হলে আমার ছেলে বৌমার কাছে মুখ দেখাতে পারবো না। বাবা তাকে দুহাত তুলে বললেন, আমি কেউ নই বনমালী, মায়ের ইচ্ছাই সব। তবে তোমার নাতনির কোনো ক্ষতি এখনো হয়নি, এখনো সময় আছে, দেখি কি করতে পারি। অনুজ, তুমি আমাদের পথ দেখিয়ে নিয়ে চলো। অনুজ গুম ঘরের দিকে রওনা দিল। মশান বাবা সহ বনমালী, নান্টু, হারাধন এমনকি পাণ্ডেজি পর্যন্ত তার লাঠিটা নিয়ে চলল। অনুজ মোবাইলের টর্চটা অন করে গুম ঘরের সিঁড়ি বেয়ে নামতে লাগল। নান্টু আর হারাধনও মোবাইলের টর্চে জ্বালল। গুম ঘরের চাতালে এসে অনুজ অবাক হল। ছোট ইট বা সুরকির গাঁথনি দিয়ে যে দরজাটা বন্ধ করা ছিল সেটার অনেকটা অংশ ভাঙা। সেই ভাঙা অংশ দিয়ে খুব সহজেই যে কেউ আসতে পারে। বোঝা গেল এই রাস্তা দিয়েই বেতাল আর তান্ত্রিক এসেছিল। অনুজ সাবধানে সেই ফাঁকা অংশ দিয়ে মাথা গলিয়ে আশেপাশে দেখে নিল, তারপর পুরো শরীরটা বাইরে থেকে বার করে আনল। পুরো দলটাও তাই করল। জায়গাটা ছোটখাটো একটা জঙ্গলের মতো, লোকজন কেউ আসে না। হঠাৎ হারাধন বলল, ওটা কে? বড় ঠাকুর মশাই না? সবাই এগিয়ে গিয়ে দেখল দ্বিজদাস সেখানে দাঁড়িয়ে। উদ্ভ্রান্তের মতো তার দৃষ্টি। সে বনমালীকে চিনতে পেরে ছুটে এসে বলল, কি বনমালী, আমি বলিনি আমার ছেলে ফিরে আসবে? আমার কথা মিলল তো? আমি নাকি পাগল? দেখ এবার কে পাগল, আমি না তোরা? সে কি করে হয়? সে তো কবেই মারা গেছে। মারা গেছে? হ্যাঁ বাবু, এতদিন আমি আর হারাধন আপনাকে সত্যিটা বলিনি। বাবুর কড়া মানা ছিল, তবে আজ বলবই। বাবু আমার পাপী, মহাপাপী। আমার পাপে ঝুমড়ি আজ বিপদে পড়েছে বলে কান্নায় ভেঙে পড়ে বনমালী। হারাধন বলতে শুরু করে, বাবুর এত মানা সত্ত্বেও মামুনি ছোট ঠাকুরের সঙ্গে গোপনে যোগাযোগ রাখছিল। বাবু তখন সব বলকে একদিন রাতের বেলা আদ্দামাকে শয়ান দিতে এসে মামুনি আর ছোট ঠাকুর ঘরে লুকিয়ে কথা বলছিল। সুবল টের পেয়ে বাইরে থেকে দরজা আটকে বাবুকে ফোন করে ডেকে আনে। তারপর দুজনে মিলে খিল আর লাঠি দিয়ে ছোট ঠাকুরকে খুব মারধর করে। মারে চোটে ছোট ঠাকুরের মাথা দিয়ে গল গল করে রক্ত বের হয়ে ঠাকুর ঘরের মেঝে ভেসে যায়। মামুনি বাধা দিতে এলেও বাবু মামুনিকেও খিল দিয়ে মারে চোটে দুজনেই অজ্ঞান হয়ে যায়। এরপর সুবল আর বাবু দুজনের দেহ নিয়ে গুম ঘরের দিকে চলে যায়। আমরা সবকিছুই টের পাই, কিন্তু ভয়ে কিছু বলতে পারি না। এরপর মাঝরাতে বাবু আমাদের দুজনকে অনেক টাকা দিয়ে 3 দিনের ছুটিতে পাঠিয়ে দেয় মালিক কাকুর ছেলের কাছে, আর আমি গ্রামের বাড়ি ফিরে যাই। আবার কাজে এসে দেখি বাবু এ বাড়ি ছেড়ে কারখানায় একটা ঘরে থাকতে শুরু করেছে। মালিক কাকু কোয়ার্টারে থাকলেও আমি বরাবর বাড়ির ভেতরেই থাকতাম। তবে সেদিনের ঘটনার পর সেখানে মামুনির অস্তিত্ব টের পেয়েছি। মামুনি খুব ফুল আর আতর ভালোবাসত। প্রায় মাঝরাতে মামুনি ফুলের বাগানে দাঁড়িয়ে থাকতো।
সেদিনের পর আমি মামুনিকে বাগানে দাঁড়িয়ে থাকতে দেখেছি। এখনো নুপুর পরে আতর মেখে আগের মতোই সারা ঘর বাড়ি ঘুরে বেড়ায় মামুনি। আর এখনো আগের মতোই বাথরুমে গিয়ে কল খুলে দেয়ও। এটা ছেলেবেলা থেকেই ওর কাছে খেলার মতো ছিল। বাবু বকলেও শুনতো না। আমি গিয়ে কল বন্ধ করতুম। খুব ভয় পেতাম আমি ওই বাড়িতে থাকতে। তাই তো বউয়ের শরীর খারাপের অজুহাত দিয়ে এ বাড়ি থেকে পালিয়ে বেড়াই। সব বাজে কথা, মিথ্যা। তিয়াশা মামনির সাথে আজ আমার ছেলের বিয়ে হবে। তোমরা সব দেখবে, চলো তোমরা দেখবে। বলেই দ্রুত হাঁটতে লাগলেন বৃদ্ধ। দলটা ওনার পিছু নিল। কিছু দূর গিয়ে দেখল জঙ্গলের মধ্যে একটা ফাঁকা জায়গা, সেখানে ধুনির আগুন জ্বলছে। সেই ধিকি ধিকি লালচে আগুনের আভায় দেখা গেল কয়েকজন রয়েছে। বৃদ্ধ ঠাকুরমশাই সেদিকে ছুটে গেলেও দলটা থমকে দাঁড়িয়ে পড়ল। এমন সময় সেখানে মশালের আলো জ্বলে উঠল। সেই আলোয় দেখা গেল লাল কাপড় পরা সেই তান্ত্রিক সামনে দাঁড়ানো ভয়ঙ্কর দানবের মতো সেই বেতালকে কিছু একটা আদেশ করল। দানবটা অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। তান্ত্রিকের মুখটা মশালের আলোয় স্পষ্ট বোঝা যাচ্ছে। এনার মুখটা খুব চেনা মনে হলো অনুজের। নান্টু তান্ত্রিকের পাশে দাঁড়ানো একজনের দিকে আঙুল দেখিয়ে বলল, আরে এই ছেলেটার লাশটাই তো আমরা নিয়ে গেছিলাম। ও জীবন্ত হলো কি করে? ও জীবন্ত নয়, জীবন মৃত, মৃতের দেহে একটি আত্মাকে চালান করে ওকে সৃষ্টি করা হয়েছে। ঠাকুরমশাই সেই যুবককে জড়িয়ে ধরে চিৎকার করে বলে উঠল, এই দেখো তোমরা সবাই, আমার ছেলে বেঁচে আছে। গুরুদাস আমার ছেলের প্রাণ ফিরিয়ে দিয়েছে। তান্ত্রিক এবার বিরক্ত হয়ে বলে উঠল, কার সাথে কথা বলছিস দাদা? দাদা। অনুজ এবার বুঝতে পারল কেন তান্ত্রিককে তার এত চেনা মনে হচ্ছিল। দুই ভাইয়ের মুখের খুব মিল, শুধু দাদা রোগা এই যা। বনমালী ফিসফিসিয়ে বলল, ঠাকুর মশাইয়ের ভাই কলেজে পড়তেই বাড়ি থেকে চলে গিয়েছিল। শুনেছিলাম সে সাধু হয়ে গেছে। উনি ছোট থেকেই খুব রাগী। নাম ছিল গুরুদাস, তবে সবাই বলতো উগ্রদাস ঠাকুর। দাদা যজমানি করলেও উগ্রদাস ঠাকুর তন্ত্র সাধনার জন্য বাড়ি ছেড়ে চলে যায়। এরপর তার আর খোঁজ পাওয়া যায়নি। তার মানে এত বছর পরে সেই ফিরে এসে ভাইপোর মৃত্যুর বদলা নিচ্ছে। শুধু তাই নয়, মৃতের শরীরে ভাইপোর আত্মাকে প্রতিষ্ঠা করেছে। এবার কোনো নারীর শরীরে তিয়াশার আত্মাকে প্রবেশ করিয়ে তাদের মিলন ঘটাতে চাইছে। এ বড় ভয়ঙ্কর সাধনা। কোনো ভুলচুক হলে মৃত্যু অনিবার্য। এর মধ্যে মশালের আলো নিয়ে দুই ভাই ওদের দিকে এগিয়ে এলো। ওরাও আড়াল ছেড়ে বেরিয়ে এলো। সামনে আসতেই মশান বাবা বললেন, আপনি প্রকৃতির বিরুদ্ধে কেন যাচ্ছেন? জন্ম মৃত্যু সবই তো প্রকৃতির নিয়ম, এতে কেন ব্যাঘাত ঘটাচ্ছেন? প্রকৃতির নিয়ম? কোন নিয়মে দুটো নিষ্পাপ জীবনকে শেষ করা হলো বলতে পারেন? তার শাস্তি তো আপনার বেতাল তাদের ভয়ঙ্করভাবে দিয়েছে। হ্যাঁ দিয়েছে, বেশ করেছে। এবার আমি ওদের মিলন ঘটাবো। বেঁচে থাকতে যখন হয়নি, এখন হবে। আগের মহিলার লাশটা পচন ধরে যাওয়ায় তিয়াশার আত্মাকে ডাকতে পারিনি, তাই দেরি হয়ে গেল। এবার ঝুমরিকে মেরে টাটকা লাশ পাবো। এমন সময় বেতাল কাঁধে করে ঝুমরির দেহটা নিয়ে এসে মাটিতে শুইয়ে দিল। ঝুমরির শ্বাস প্রশ্বাস পড়ছে, মানে ও বেঁচে আছে। হঠাৎ নান্টু ছুটে গেল সেই দিকে। তারপর লাফ দিয়ে শূন্যে ভেসে দু পা দিয়ে আঘাত করল বেতালকে। বেতালটা সেই ধাক্কা কিছুটা সরে গেল। নান্টু মাটিতে পড়ে হামাগুড়ি দিয়ে এগিয়ে গেল ঝুমরির দিকে। তারপর নিজের গলা থেকে মশান বাবার দেওয়া লাল সুতোর মাদুরিটা পরিয়ে দিল ওর গলায়। গুরুদাস এবার আঙুল তুলে নির্দেশ দিলেন বেতালকে। দানবটা এবার হাত বাড়িয়ে ধরতে গেল নান্টুকে। শেষ মুহূর্তে নিচু হয়ে আক্রমণটা এড়িয়ে গেল নান্টু। বেতাল এবার জানতবো একটা গর্জন করে ডান হাতটা দিয়ে নান্টুকে ঝটকা মারল।
সেই ঝটকায় নান্টু ছিটকে পড়ল মাটিতে। এই সময় পাণ্ডেজি তার হাতের লাঠিটা বেতালের মাথায় সজোরে বসিয়ে দিল। খটাস করে একটা শব্দ হলেও বেতাল তাতে বিন্দুমাত্র দমল না। মশান বাবা এবার তার ডান হাতটা নিজের ঝোলায় ঢুকিয়ে সেখান থেকে এক মুঠো ভস্য বার করে সেই যুবকের গায়ে ছিটিয়ে বললেন, ওং রিং ক্লিং অং খিং ক্লিং ব্রুং ড্রাং রিং আমসাহ ইয়াহ রিং জলমালিনী দেবশস্তাব সর্বজন বৎসম কুরু কুরু স্বাহা। এরপর এক অদ্ভুত ঘটনা ঘটল। সেই যুবক এবার বেতালের দিকে এগিয়ে গিয়ে আঘাত করতেই বেতাল মাটিতে পড়ে গেল। গুরুদাস এবার মশান বাবার দিকে তাকিয়ে বলল, আমার কাজে বাধা দিতে যাস না। তোর ওই যক্ষ বশীকরণ মন্ত্র আমার বেতালের উপর কাজ করবে না। আমার ভাইপোর আত্মা দুর্বল বলেই তুই ওকে বশে আনতে পারলি। মোটেই নয়, তোমার ভাইপো একজন পুণ্যাত্মা, তাই তোমার পাপ কাজের সঙ্গী হবে না বলে সে আমার বশে এসেছে। সেও চায় না এই পাপের ভাগী হতে। পাপ পুণ্যের বিচার তুই করার কে? আমার বেতালকে বলেছি ওই মেয়েটার প্রাণ হরণ করতে, তারপর তিয়াসার আত্মাকে আমি আহ্বান করব, স্থাপন করব ওই দেহে। বলে বেতালকে অঙ্গুলি নির্দেশ দিল গুরুদাস। বেতাল এগিয়ে এসে ঝুমরির দেহটা স্পর্শ করা মাত্রই ছিটকে পড়ে গেল, যেন সে বিদ্যুতের শক খেয়েছে। নান্টু এবার চিৎকার করে উঠল, দেখলি আমার মাসান বাবার ক্ষমতা? আমার মা দুলি আছে, মেয়েটাকে কিছুই করতে পারবি না। গুরুদাস এবার মাটিতে গাঁথা তুলে ত্রিশূলটা ছুঁড়ে দিল বেতালের দিকে। বেতাল সেটা কুড়িয়ে নিতে নিচু হতেই সেই যুবকের পায়ের আঘাত নেমে এলো বেতালের মাথা লক্ষ্য করে। বেতাল মাটিতে পড়ে গিয়ে ত্রিশূল সমেত উঠে দাঁড়ালো। বাবা এবার তার ঝুলি থেকে আরেক মুঠো ছাই ছুঁড়ে দিলেন বেতালের গায়ে। বেতালের গায়ে এবার আগুন জ্বলে উঠল। সে আগুনের জ্বালায় বেতাল চিৎকার করে উঠল। এরপর রাগে আর যন্ত্রণায় বেতাল তার হাতের ত্রিশূলটা ছুঁড়ে মারল মশান বাবাকে লক্ষ্য করে। বাবা দ্রুত সরে যেতেই সেই ত্রিশূল আমূল বিঁধে গেল গুরুদাসের বুকে। আহ বলে মাটিতে লুটিয়ে পড়লেন উগ্রদাস। এদিকে বেতালের শরীরে দাউ দাউ করে জ্বলছে আগুন। সেও চিৎকার করে একসময় মাটিতে লুটিয়ে পড়ল। মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকা ভাইয়ের কাছে গিয়ে তার মাথা কোলে তুলে নিলেন বৃদ্ধ ঠাকুর মশাই। বাবা এবার ঝুমরির দিকে এগিয়ে গেলেন। ঝুলি থেকে মন্ত্রপুত জল ঝুমরির মাথায় মুখে ছিটিয়ে দিতেই সে চোখ মেলে উঠে বসল। বনমালী জড়িয়ে ধরল নাতনিকে। বাবা ঝোলা থেকে আরেক মুঠো ছাই নিয়ে সেই যুবকের গায়ে ছিটিয়ে দিতেই সে মাটিতে লুটিয়ে পড়ল। এরপর তার দেহটা স্থির হয়ে গেল। বাবা বললেন, এখনো একটা কাজ বাকি আছে। কি কাজ বাবা? অনুজ প্রশ্ন করল। বিদেহী আত্মা দুটোর মুক্তির ব্যবস্থা করতে হবে। তার আগে দেহ দুটোর সৎকার করা দরকার। কিন্তু ওদের দেহ দুটো পাবো কোথায়? আমি জানি কোথায় ওর দেহ পাবো। বেশ আত্মবিশ্বাসী শোনালো অনুজের গলা। দলটা যে পথে এসেছিল সেই পথেই ফিরে এলো। ঝুমরি নান্টুর জামাটা আঁকড়ে ধরে আসছিল। ঠাকুরমশাইকে নিয়ে পাণ্ডেজি হনুমান চালিসা পাঠ করতে করতে আসছিলেন। जय हनुमान ज्ञान गुण सागर जय कपीसित लोक उजागर रामदूत अतुलित बलधामा अंजनी पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी कंचन बरण विराज सुबेसा कनन कुंडल कुंचित केसा हत वज्र ध्वजा विराजो कंठ मुंज जनेभु साजो शंकर सुबन केसरी नंदन तेज प्रताप महाजगबंदन। ভেঙে পড়া দেওয়ালের মধ্যে দিয়ে ওরা সবাই গুমঘরের চাতালে এসে দাঁড়ালো। অনুজ মেঝের নতুন কালো পাথরটা দেখিয়ে বলল, আমার ধারণা এই পাথরের নিচে ওদের দেহ পাওয়া যাবে, কারণ ওদেরকে নিয়ে শান্তিরাম বাবুরা এদিকে এসেছিলেন। হারাধন, তুমি শিগগির শাবলে জোগাড় করো। নান্টু, তুই ফোন করে মেজবাবুকে তাড়াতাড়ি এখানে আসতে বল।
সেই মতো সব ব্যবস্থা হলো। মেজবাবু যখন এলেন, ভোরের আকাশে সূর্যদেব উঁকি দিতে শুরু করেছেন। পুলিশ এসে শাবলের সাহায্যে পাথরটা তুলে ফেলল। দেখা গেল সেখানে দুটো কঙ্কাল পরস্পর জড়াজড়ি করে শুয়ে আছে। একটা কঙ্কালের গলায় গোলাপি মুক্তোর একটা মালা, যার লকেটে একটা বড় নীল রঙের পাথর বসানো। অন্য কঙ্কালটার গায়ের পৈতেটা প্রায় পচে গেলেও কোমরের কাছে পৈতের ছোট্ট অবশিষ্ট অংশে একটা লোহার চাবি লেগে রয়েছে। হঠাৎ আমার মানিক রে বলে চিৎকার করে ডুঁকড়ে কেঁদে উঠলেন ঠাকুরমশাই। আমার মানিক রে! ওরে আমার মানিক রে! পাণ্ডেজি তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে গেল। পুলিশের দল কঙ্কাল দুটো নিয়ে চলে যেতে মশান বাবা বললেন, আমার স্নানের সময় হয়ে গেছে, ভোলা চল। নান্টুর নেতৃত্বে সেই শ্মশানে দুটি দেহের সৎকারের ব্যবস্থা হলো। শ্মশানে ওরা সবাই উপস্থিত ছিল। মশান বাবার কাছ থেকে ফেরার সময় অনুজ বলল, বনমালীদা, আমি ঝুমড়ির জন্য ভালো একটা ছেলে দেখেছি। ছেলেটা খুব চালাক, চতুর আর সাহসী আছে। কি করে ছেলে? হারাধন প্রশ্ন করল। কলকাতায় একজনের গাড়ি চালানোর নতুন চাকরি পেয়েছে। মালিক খাওয়া দাওয়া থাকার জায়গা সব দেবে। ছেলেটার সব ভালো, খালি একটু বেশি সাহস, এই যা। ঝুমড়ি মুচকি হেসে নান্টুর দিকে আর চোখে তাকাতেই নান্টু বলল, সে তো বলবেই। নিজের জীবন বিপন্ন করে বেতালের সাথে লড়তে গেলাম, অন্যের জীবন বাঁচানোর জন্য নিজের মাদুলি খুলে দিয়ে এলাম, তার বেলা। বনমালী এবার বিষয়টা বুঝতে পেরে হেসে বলল, আমি রাজি, তবে ঝুমড়ি রাজি হবে কি? ঝুমড়ি ফিক করে হেসে বলল, রাজি হতে পারি, এক শর্তে। ওখানে আমাকেও রান্নার কাজে রাখতে হবে। সে না হয় হবে, তবে ঝাল চলবে না, কি তাই তো নান্টু? আমি তো ঝাল খাই। নান্টু সঙ্গে সঙ্গে উত্তর দিল। অনুজ বলল, ঝুমড়ি, বিয়েতে কি উপহার নিবি? ঝুমড়ি বিন্দুমাত্র চিন্তা না করে উত্তর দিল, একটা নতুন রেডিও। সবাই ওর উত্তর শুনে হেসে ফেলল। অনুজ বলল, তথাস্তু। এতক্ষণ শুনছিলেন সাগর কুমার পাঠকের লেখা গল্প মশান বাবা ও বেতাল রহস্য। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। আপনার লেখা বা পছন্দের কোনো গল্প শুনতে আমাদের মেইল করতে পারেন frequencylife5@gmail.com এই ঠিকানায়, এবং ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ হন্টেড 100। হন্টেড 100-এর আরও নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। শুনতে থাকুন। Haunted 100